আজকে আমাদের লাইফটা অন্যান্য লাইফ থেকে একটু ভিন্ন এই কারণে, আজকে আমরা গ্লোবালি আ সুপার মমদেরকে নিয়ে আজকে এই লাইফটা করব। এই মারা বাচ্চা, সংসার, স্বামী সব সামলিয়ে তারপরও তারা আজকে এই ডিজিটাল অনলাইন মার্কেটিং বিজনেসে তাদের পরিচয় তৈরি করেছে খুব ভালোভাবে। তারা দেখিয়ে দিয়েছে যে একটা মা চাইলে সবকিছু করতে পারে, সেটা যেকোনো জায়গা থেকে হোক। তারা অনেক ব্যস্ত থাকে, এই ব্যস্ততার মাঝখানেও তারা তাদের নিজেদের পরিচয় বহন করছে পুরা বিশ্বের কাছে, যেটা আমাদের যেহেতু আমাদের বিজনেসটা গ্লোবাল একটি বিজনেস, গ্লোবাল প্ল্যাটফর্মে তারা কাজ করে তাদের আইডেন্টিটি তৈরি করছে, তারা নিজেরা প্রতিষ্ঠিত হচ্ছে, পাশাপাশি অন্যান্য মাদেরকেও তারা এই বিজনেসটা করার জন্য হেল্প করছে, তাদের লাইফ সেটেল করছে। তো আজকে এই মাদেরকে নিয়ে আমি লাইফটা করব, আমি খুবই সুপার এক্সাইটেড। তার আগে আমার একটু পরিচয় দিই। আমার নাম ফাতেমা খাতুন রূপসা, আমি আছি বেলজিয়ামে। আমি আজকে আর বেশি করে বড় করে আমার পরিচয় দেব না, কারণ এই মাদের কাছ থেকে আমি তাদের পরিচয় প্লাস প্রশ্ন এবং অ্যান্সারের মাধ্যমে জানবো তাদের এই জায়গায় আসার স্টোরিগুলো সুন্দর। তারা যেহেতু তাদের লাইফ সেটেল করতে পারছে এই বিজনেসের মাধ্যমে, তাদের কাছ থেকে তাদের মুখ থেকে আমি আজকে শুনতে চাচ্ছি তাদের এই গল্পগুলো। তো প্রথমে আমি চলে যাচ্ছি নাবিল আপুর কাছে। নাবিল আপু, আপনার নাম, পরিচয়, কোথায় থাকেন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে একটু বলবেন, প্লাস আপনার কাছে প্রশ্ন, আপনি প্রথম কোথায় থেকে অনুপ্রেরণা পেয়েছেন অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস শুরু করার জন্য, আর ঘর থেকে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পেছনে কি বিষয় সবচেয়ে বেশি আপনাকে মোটিভেট করেছে? নাবিল আপু। আসসালামু আলাইকুম আপু, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি নাবিলা নওয়াজ ফ্রম সুইডেন। আমি একজন ফুল টাইম মাদার। আমি এর আগে জব করেছি, ইভেন আমি পড়াশোনা করেছি, আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড সাইকোলজি। এছাড়াও আমি সুইডেনে পড়াশোনা করেছি প্রি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে। এখন আমি একজন সাকসেসফুল এন্টারপ্রেনার। আপাতত এটাই আমার ইন্ট্রোডিউস প্যারাগ্রাফ। সো তারপরে আমি এখানে বিজনেসটাতে আসার জন্য আমি অনুপ্রেরণা পেয়েছি। সবচেয়ে আগে আমি আসলে সবসময় চেতাম যে আমি আমার বাচ্চাদেরকে ফুল টাইম দেওয়ার জন্য। আমার 3টা বেবি। আমার বড় বেবিটার এইজ 8 ইয়ার্স, সেকেন্ড বেবিটা 6 ইয়ার্স, ইভেন একদম থার্ড বেবিটার বয়স 1 ইয়ার। দেন আমি যখন জব করতাম, তখন অ্যাকচুয়ালি আমি দেখতাম যে আমার বেবিরা আসলে যেহেতু ছোট, একদিন এই বেবি অসুস্থ থাকলে পরের নেক্সট উইক আরেকটা বেবি, কিন্তু এভাবে আসলে কাজ থেকে ছুটি নেওয়া যায় না। ইভেন আমাকে কিছুদিন পর পর ফোন করে যখন আমি বলি, যেহেতু আমি স্কুল, আমার ব্যাকগ্রাউন্ড ছিল স্কুল বেসড যে জবটা, সো আমার নিজের কাছে খুব গিল্টি ফিলিংস হতো, যে কারণ আমার উপরে অনেক রেসপন্সিবিলিটি ছিল কিছু বেবিদের। কিন্তু এখন আমি আমার বেবিদেরকে রেখে আরেক বেবিদেরকে রেসপন্সিবিলিটি না, এই জিনিসগুলো আমাকে খুব পাজেল করে ফেলতো। যখন আমাকে সকালবেলা উঠে ফোন করে বলতে হতো স্কুলে যে আমি আজকে আসতে পারছি না, আজকে আমার বেবির খুব শরীর খারাপ, কিন্তু এভাবে বারবার ওদেরকে আসলে বলাও যায় না এই জিনিসগুলা। তারপরে একদিন এমন তো হয়েছে যে আমার বেবির 105 জ্বর, আমি তাকে ওষুধ খেয়ে আমার কান ইনফেকশন হয়ে গেছে আমার বেবির। সো আমার কিছু করার নেই, আগের 2 দিন আমাকে ফোন করে বলতে হয়েছে যে আমি আজকে বাসায় কাজে যেতে পারছি না, বাসায় থাকবো। সো তারপরে কি হলো যে আমার সেই এত জ্বর নিয়ে বাচ্চাকে স্কুলে ড্রপ করে তারপর আমাকে কাজে যেতে হয়েছে। ইভেন একটা টাইম পরে আফটার 6 আওয়ার্স তখন আমার বেবির আবার জ্বর আসলো, কিন্তু স্কুল থেকে তো সেই মেডিসিন করবে না, ওরা প্রোভাইড করবে না বাচ্চাদের। দ্যাট মিনস আমাকে বারবার কল দেওয়া শুরু করলো যে তুমি তোমার বাচ্চাকে নিয়ে যাও, তোমার বাচ্চা অনেক অসুস্থ। কিন্তু আমি এখানে আমার স্কুলের কাজের রেসপন্সিবিলিটি করতে গিয়ে আমি আমার নিজের বাচ্চাদের রেসপন্সিবিলিটি নিতে পারছিলাম না। তখন আমার মনে হলো আসলে আমি এমন কিছু খুঁজছি যেটা আমাকে বাসা থেকে আমি নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারবো খুব ভালো একটা প্ল্যাটফর্মে থেকে, প্লাস আমি বাসা থেকে থেকে আমার বাচ্চাদের ফুল রেসপন্সিবিলিটি নিয়ে টেক কেয়ার করতে পারবো। এই জিনিসটা আমাকে খুব ট্রিগার করতো।
দ্যাট মিনস আমি তারপরে ডিসিশন নিলাম যে পড়াশোনা কমপ্লিট করার পরেও হচ্ছে আমি চাইলে এখন অনেক ভালো স্যালারিতে হচ্ছে জব করতে পারি, কিন্তু তখন আমার মনে হলো না, আল্লাহ তাআলা আমাকে যেহেতু 3টা বাচ্চা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যে আমার এত বড় ব্লেসিংস গুলো আমি আসলে বাইরে জব করে সময় নষ্ট করে সংসার সামলে বাচ্চাদের ঠিক মতো মানুষ করাটা ভেরি ডিফিকাল্ট একটা মার জন্য, যেখানে সংসার আর বাসা একসাথে আসলে সবকিছু আসলে দুই নৌকায় পা দিয়ে আসলেই চলাটা ভেরি ডিফিকাল্ট। আমরা যেহেতু হচ্ছে বাংলাদেশি মম, সো হচ্ছে আমাদের সব সময় হচ্ছে একটা ইয়ে থাকে যে আমাদের বাচ্চাদের ট্র্যাডিশনালি হোক কালচারালি হোক তা প্লাস হচ্ছে রিলিজন ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আমরা বাচ্চাকে হচ্ছে মানুষ করব। আমরা যদি এখন চিন্তা করি যে এই দেশের মানুষের মতো মানুষ করব, তাহলে আসলে আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু যেহেতু আমরা খুব কেয়ারিং মা হতে চাই, সো ওই জন্য বাইরে গিয়ে জব করাটা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট। তখন এক সময় আমার কাছে আমি খুব চাইতাম যে ডিজিটাল বিজনেস বা হচ্ছে আমি খুব চাইতাম যে হচ্ছে আমি বাসা থেকে কি কাজ করা যায় আমার ফ্রিল্যান্সিং, এই জিনিসগুলো আমি খুঁজতাম। এরকম খুঁজতে খুঁজতে একদিন আমার সামনে আসলো আসলে হচ্ছে আমার মেন্টরের ভিডিওটা। যখন আমার মেন্টরের ভিডিওটা আসছে, তখন আমি আমার মেন্টরের সাথে যোগাযোগ করলাম, যে তখন মনে হলো যে আসলে বিজনেসটা কি, আমি বিজনেসটা সম্পর্কে জানতে চাই। যখন আমার মেন্টরের সাথে কথা হয়ে আমি আসলেই খুব প্লিজড যে আলহামদুলিল্লাহ যে এমন একটা প্ল্যাটফর্ম আসলে অনলাইনে আছে, বা নিজের আইডেন্টিটি তৈরি করে বাচ্চাদের ফুল টাইম দিয়ে সংসার সামলিয়ে আমি যে নিজের একটা সুন্দর একটা প্ল্যাটফর্মে, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবো। এটাই আমার কাছে খুব হচ্ছে, আমি খুব সারপ্রাইজড হয়েছিলাম যখন আমার মেন্টর আমাকে বলল যে এখানে হচ্ছে জব করা, এখানে ফুল টাইম মারা এখানে জব করার জন্য বা বিজনেসটা করার জন্য, সুন্দর করে রান করার জন্য একদম পারফেক্ট একটা বিজনেস প্ল্যাটফর্ম এটা। যখন আমাকে আমার দুইটা হচ্ছে, এক হচ্ছে আমি চাই আমার বাচ্চাদেরকে ফুল টাইম দিতে, আর সেকেন্ডলি হচ্ছে আমি চাই হচ্ছে মাইগ্রেট করতে, আমি কোনো মুসলিম কান্ট্রিতে মাইগ্রেশনের জন্য যেতে চাই। কারণ হচ্ছে এইসব দেশের থেকে আসলে আমি যেভাবে চাই আমার বাচ্চাদেরকে সদাকায় জারিয়া করতে, বাট হচ্ছে দিন শেষে আমার বাচ্চারা আসলে ইসলামিকলি বড় হোক, ওই জন্য হচ্ছে আমি খুব চাই যে আমি একটা ইসলামিক কান্ট্রিতে বা হচ্ছে মাইগ্রেশন করতে, কিন্তু এই মাইগ্রেশনের জন্য হচ্ছে অনেক বড় একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার। আফটার প্যান্ডেমিকের পরে আমরা আসলে দেখেছি যে জবটা এত হচ্ছে নড়বড়ে হয়ে গেছে, বা এখন হচ্ছে আফটার দেখা যায় যে বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের অবস্থা খুবই খারাপ আসলে জব নিয়ে। এখানে কেউ বলতে পারবে না ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার পরে আসলে কে ফায়ার হয়ে গেল জব থেকে আর কার জবটা আছে, এটা কেউ আসলে নিশ্চয়তা দিতে পারবে না, যত ভালো জবই হোক। এই ভয়টাও একটা কাজ করতো সবসময়। এই জন্য তখন আমার মনে হচ্ছে যে যেহেতু আমি মাইগ্রেশন করতে চাই বা হচ্ছে করতে চাই, তার জন্য যেহেতু ফিনান্সিয়াল একটা সাপোর্ট আমার খুব বেশি দরকার, তখন আমার মনে হয়েছে আমার মেন্টরের সাথে কথা বলে যে না, এই বিজনেস প্ল্যাটফর্মটাতে কাজ করলে আমার ড্রিম, আমার সাকসেসফুল সবকিছু এভরিথিং হচ্ছে এই প্ল্যাটফর্মটাতে আছে, যা আমি আসলে করে সবকিছু আমার স্বপ্নকে হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তারপরে হচ্ছে যখন আমার মেন্টর বলল এই বিজনেসটা হচ্ছে গভর্নমেন্ট সার্টিফাইড, তারপরে হচ্ছে হালাল, তারপর থার্ড হচ্ছে এটা লেজিট, তারপরে আমাকে যখন বললো এটা ট্যাক্সেবল, যখন এত কিছু আমি ঘরে বসে পাচ্ছি, এত সুযোগ সুবিধা, তাহলে আমি এই বিজনেসটাতে আসবো না কেন? তখন আমার মনে হয়েছে না, আমাকে এই বিজনেসটাতে আসা দরকার। তারপরে আমাকে হচ্ছে যখন বলা হলো আমার এই বিজনেসে পেনশন আছে, আমরা যারা বাংলাদেশি আমাদের একটা মেন্টালিটি কাজ করে কি, সবসময় বাবা মারা চিন্তা করে যে আমার ছেলে মেয়েকে আমি হচ্ছে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারে নিব, বা হচ্ছে আমার মেয়েকে হচ্ছে একদম গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারের সাথে বিয়ে দিব। কারণ কেন বিয়ে দিব? সব দিন শেষে মনে করে যে একটা মানি সিকিউরিটি আছে এখানে, কারণ সবকিছুর পরে হচ্ছে একটা পেনশন পাওয়া যায়, যেটা নিয়ে আসলে বৃদ্ধ বয়সে চিন্তা করার আমার কিছু নেই। বা যেমন হচ্ছে এনি হাউ যখন মানুষের হায়াত মৌতের কথা আসলে বলা যায় না, যে কোনো সময় যে কোনো কেউ মারা গেলে তখন বাবা মা সব সময় চায় কি একটা সিকিউর লাইফ রেখে যেতে বাচ্চাদের জন্য,
সেই জিনিসটা আমি আমার এই বিজনেস থেকে যখন শুনেছি যে আমি এই জিনিসটা আমার বিজনেস থেকে করে যেতে পারবো, আমার বাচ্চাদের আল্লাহ রহমতে হচ্ছে সিকিউরিটি একটা লাইফ, যেটা যে জিনিসটা আসলে বাংলাদেশ এর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে যখন আমি পেনশনিয়ারে যাব বা হচ্ছে আমার চাকুরি শেষ করে সে পেনশন তুলতে মানুষের হচ্ছে জুতোর তলি খুলে যায়, যে জান বের হয়ে যায়, যেখানে এখানে আমার এত হ্যারাসমেন্টের কোনো দরকারই নেই। বাট আমাকে আমার বিজনেসটা থেকেই তারা নিজের উদ্যোগে আমাকে হচ্ছে, আমি যদি নাও থাকি কিন্তু আমার বিজনেসটা রান হতে থাকবে, এর ব্যাকিং এ হচ্ছে আমার বাচ্চা ফাইন্যান্সিয়ালি একটা সাপোর্ট পাবে, সবকিছু ইজিলি হচ্ছে রান করতে পারবে। যখন আমি এত কিছু শুনলাম তখন আমার মনে হলো যে আমার আসলে এই বিজনেসটাতে আসা উচিত। ইভেন কালকে যেমন হচ্ছে আমার রাত 2টা থেকে আমার ছোট বাচ্চাটা 1 বছরের বাচ্চাটা নন স্টপলি বমি করে যাচ্ছে, ভমিটিং এর সমস্যা। তখন কি হলো, এখন আমি যখন চিন্তা করছি যে আমি আজকে যদি কাজে থাকতাম বা আমার কাজ থাকতো তাহলে অবশ্যই হচ্ছে আমাকে জবে যেতে হতো এই অসুস্থ বাচ্চাকে রেখেই, বাট আমাকে সারাক্ষণ চিন্তা করতে হতো আমি আরেকজনের কাজে এসে করছি কিন্তু আমার মন আমার বাসায় পড়ে থাকতো না, আমি বাসায় কাজ করতে পারছি না আমি বাইরে গিয়ে ঠিক মতো কাজ করতে পারছি। একটা মা আসলে এত দিকে চিন্তা ভাবনা করে পুরো পাজেল হয়ে যায়। তখন আসলে এখন আমি যে এত সুন্দর করে বিজনেস প্ল্যাটফর্মটাতে হচ্ছে কাজ করছি, বিজনেসটা করছি, কিন্তু এই হ্যাসেলটা আমার নেই বা চিন্তা নেই যে আমার বাচ্চা অসুস্থ থাকুক বা যেটাই হোক, যে আমি বাসা থেকে একটা বিজনেস রান করতে পারছি ইন্টারন্যাশনালি, প্লাস হচ্ছে একজন জব হোল্ডারের মতো, তারপরে হচ্ছে আমি আমার ফ্লেক্সিবল টাইমে আমি জবটা রান করতে পারছি, আমার বিজনেসটা রান করতে পারছি। তার এত সুন্দর প্ল্যাটফর্মে তো থেকে আমি অন্য কোথাও থেকে এই কাজটা করতে পারতাম না, যে এটা পসিবল হতো না। যে এত কিছু আসলে চিন্তা করে তারপর আমার মনে হলো যে আসলে বিজনেসটা আমার জন্য কন্টিনিউ করা উচিত। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন, অনেকগুলো পয়েন্ট বলেছেন আপনি। সেটাই, আপনি একসময় বাইরে জব করেছেন, সেই জবটাকে আজকে অন্য জায়গায় রেখে আপনি ঘরে বসে একটা বিজনেস করছেন, প্লাস আপনার বাচ্চাদেরকে দেখাশোনার পাশাপাশি এটা আমরা বলবো, আমরা যারা এই বিজনেসটা করছি, বিশেষ করে আপনাদের মতো সুপার মামদের জন্য এটা একটা ব্লেসিং, যে এখান থেকেও আপনি এটাই বুঝিয়েছেন যে ঘরে থেকে কাজ করেও একটা মানুষ তার নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারে, নিজের একটা বড় পরিচয় তৈরি করতে পারে। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে কথা বলেছেন। এবার আমি চলে যাচ্ছি রুবিনা আপুর কাছে। রুবিনা আপু, আপনি একটু ছোট করে আপনার নাম, পরিচয়, কোথায় থাকেন, কি করেন একটু বলবেন। আমি তো জানি, তারপরও আপনি একটু বলবেন। আর আপনার কাছে কোশ্চেন হচ্ছে আমার, বাচ্চা সংসার সামলানোর পাশাপাশি কাজ করতে গিয়ে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে হয়? থ্যাংক ইউ আপু, আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমার সাথে এখানে অনেক দেশ থেকে আমি দেখতেছি অনেক আপুরা জয়েন করছেন, তো সবাইকে আমার সালাম। আর আমার পরিচয়টা হচ্ছে, আমি রুবিনা আক্তার। আমি দীর্ঘ অনেক বছর ধরে ইতালিতে ছিলাম। রিসেন্টলি আমি আয়ারল্যান্ডে এসেছি আমার পরিবারের সাথে। আমার 2টি ছেলে এবং 2টি মেয়ে আছে আলহামদুলিল্লাহ। আমি একজন ফুল টাইম স্টে অ্যাট হোম মম। তাছাড়া আমি একজন স্পেশাল নিডস প্যারেন্টসও। আর আমার এই মানে 4 বাচ্চা সংসার সামলানোর পাশাপাশি আমি লাস্ট মানে গত 2 বছরের কিছু বেশি সময় ধরে এই আমার এই অনলাইন বিজনেসটি সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ। আর আমি এই বিজনেসটাই মানে প্রায় 2.5 বছরের কাছাকাছি। সো এই 2.5 বছরে আমি যেটা আসলে, আপনি কোশ্চেনে যেটা বলছেন, আমি মানে কোশ্চেনটা তো হলো সবচেয়ে চ্যালেঞ্জিং আসলে কোন বিষয়টা ছিল। সো আমি বলবো আমার জন্য আসলে চ্যালেঞ্জিংটা ছিল যে আমার এই যে সংসার, স্পেশাল বাচ্চা, তারপর আরো 3 বাচ্চা, টোটাল 4 বাচ্চার দায়িত্ব সবকিছু সামলিয়ে আমার বিজনেসের জন্য মানে প্রতিনিয়ত টাইম বের করা, মানে বিজনেসের মধ্যে সময়টা নিয়মিত সময় দেওয়া, এটাই আসলে আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। সো আমার প্রথম মানে বেবিটা, আমার বড় ছেলেটা হচ্ছে স্পেশাল। সো ওকে আমার দেখা যায় যে এক্সট্রা ওর কেয়ার, এক্সট্রা ওর প্রতি, ওর যত্ন, ওর প্রতি মনোযোগ দিতে হয়। তারপর আমার 2টা টিনেজার মেয়ে আছে। সো তাদেরকেও আসলে আলাদা করে সময় দেওয়া, এবং ছোট একটা ছেলে আছে 6 বছরের,
তাকে দেখা যায় যে স্কুলে দিয়ে আসা নেওয়া, তার হোমওয়ার্ক করানো, আর আমাদের সংসারের তো রান্না বান্না, ঘরের কাজ এগুলি তো আছেই। তো এই সবকিছু ম্যানেজ করার পরে আমার বিজনেসটার জন্য মানে আমি চেষ্টা করি মানে আমার যত ইয়েই থাকুক আমি যেন আমার বিজনেসটা কিছুটা হলো সময় দিতে পারি। তো সেই সময়টা আসলে ওইভাবে আমি বলবো যে যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে টাইম ফ্লেক্সিবল, এখানে আমরা মানে কোনো আমাদেরকে কোনো ধরা বাঁধা কোনো মানে নির্ধারিত কোনো টাইম ফিক্সড করে দেওয়া হয় না। এখানে মানে আমি আমার মতো করে যেহেতু সময়টা এখানে চুজ করতে পারতেছি, আমার 24 আওয়ার্স যত ঝামেলা যত কিছুই থাকুক না কেন, আমি আমার মতো করে আমি চেষ্টা করি কিছুটা সময়, সেটা হয়তো কোনোদিন আধা ঘন্টা, কোনোদিন 1 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, যখন যেভাবে পারি আমার বিজনেসটার জন্য কিছুটা হলো সময় দেওয়া। এবং আলহামদুলিল্লাহ সেই সময়টা দিয়ে আমি এখন আলহামদুলিল্লাহ আমি যে লেভেলে আসছি এটা আমার জন্য আসলে স্বপ্ন। আমি যদি বলি আমি অনেক বছর আমি কিন্তু প্রায় দীর্ঘ 17-18 বছর ধরে আমার কোনো আইডেন্টিটি ছিল না। আমি অনলি স্টে অ্যাট হোম মমই ছিলাম। আর এর মেন কারণটাই হচ্ছে আমার ফার্স্ট যদি কারো প্রথম সন্তানটাই যদি স্পেশাল হয়, সে অটিস্টিক বেবি, তো দেখা যায় যে ওর পিছনে আমার 24 আওয়ার্স ওর পিছনে ঘোরা লাগে। তো সেখানে আমি মানে বাহিরে গিয়ে কোনো জব বা কোনো কিছু করা এটা তো আমার পক্ষে একদমই পসিবল ছিল না। সো একটা সময় পরে যখন অন্য বেবিগুলি যখন একটু বড় হলো, ওদেরকে স্কুলে দিলাম, তখন চিন্তা করতাম যে হয়তো বা এখন মনে হয় আমি কিছু করতে পারবো, কিন্তু সেটাও আসলে দেখা যায় যে আমার এক একটা বাচ্চা এক এক টাইমে স্কুল থেকে আনা, আর স্পেশাল বাচ্চাটা তো ওরা তো আসলে দেখা যায় যে 12টা থেকে 2টার মধ্যে ওরা আবার ব্যাক আসে বাসায়, সকাল 8টায় গেলে আবার দেখা যায় আমার এই 3-4 ঘন্টা এখানে। আবার ইভেন এমনও হতো যে কখনো দেখা যায় যে এনি টাইম স্কুল থেকে কল আসতো যে ওর দেখা যায় যে মানে ওকে নিয়ে যাও, ওর কোনো প্রবলেম হয়েছে, ওর ড্রেস চেঞ্জ করতে হবে, ড্রেস নষ্ট করে ফেলছে, এই ধরনের। সেটা তো আছে, এনি টাইম দেখা যায় যে আমাকে সবসময় একটা থাকা লাগতো যে কখন কল আসে। তারপরে তো অন্য বেবিরা তো সেটা ওরা যখন দেখা যায় যে একটু বড় হওয়ার পরে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ওদের একটা, কিন্তু ওই যে আমার স্পেশাল বাচ্চাটার জন্য আসলে আমি এই সময়টা কখনো মানে বাইরে গিয়ে কোনো কিছু করতে পারিনি। সো এইভাবে আমার অনেকগুলি বছর আসলে কেটে যায়। তো কিন্তু আমার মধ্যে আসলে কিছু করার জন্য খুবই মানে নিজের, যেহেতু লেখাপড়া শেষ করেছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করে গ্রাজুয়েশন শেষ করেছি আমি কেমিস্ট্রি থেকে, তো আমার একটা স্বপ্ন ছিল কিছু করা, কিন্তু এই যে আমার ফ্যামিলি এবং আমার যে সিচুয়েশন সেটার সাথে আসলে আমি পারিনি কোনো কিছু করতে বাইরে। দেন আমি এই বিজনেস প্ল্যাটফর্মটা যখন পাই, মানে দীর্ঘ 17-18 বছর পরে এই প্ল্যাটফর্মটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাই, এবং আমি যখন দেখি যে এখানে আমার মতো সময় বের করে আমি কাজ করতে পারবো, এখানে কোনো ফিক্সড সময় দেওয়া লাগবে না, এই সময়ের স্বাধীনতা দেখে আসলে আমি এই বিজনেসটি শুরু করি। এবং আলহামদুলিল্লাহ এখন আমি যা আসার পরে আমি এই প্ল্যাটফর্মটাতে আমি দেখতে পেয়েছি যে এটাতে আসলে কি অপরচুনিটি আছে, এই প্ল্যাটফর্মটা আমাদেরকে কি দিতে পারে, আমার বাচ্চাদের জন্য কি মানে ফিউচারটা কি হতে পারে আমার বাচ্চাদের। সো আমি যখন এটা আসলে দেখার পরে আমার মধ্যে এখন যে না, আমি যত কিছুই থাকুক, যত ব্যস্ততাই থাকুক, আমাকে এখানে কন্টিনিউয়াস করতে হবে, কারণ আমি জানি এটার ফিউচারটা কি হবে, এটা আমাকে কি ব্যাক দিবে। সো আমি সেভাবে ইনশাল্লাহ সেভাবে আমি চেষ্টা করেছি আমার সবকিছু ম্যানেজ করে সময় দিতে, এবং আলহামদুলিল্লাহ আমি যতটুকু দিচ্ছি তার থেকে আমি বলবো অনেক অনেক বেশি কিছু আমি এখানে পেয়েছি। আর এই তো এখন আসলে আমাদের মানে সাকসেস আসলে কখনো তো মানে এই যে কমফোর্ট জোন থেকে আসে না, তাই না? যেতে আসলে সফল হতে হলে অবশ্যই সেখানে কষ্ট তো একটু করতেই হবে। সো আর সেই কষ্টটা তো আমরা তখনই করি যখন দেখি যে না, আমার এখান থেকে আউটপুটটা আমি কি পাবো, ব্যাক কি আসবে আমার এখানে। তো সেটা যখন আমি ক্লিয়ার, সেখানে আমি সম্পূর্ণ কনফিডেন্ট যে এই বিজনেসটাই পারে আমার বাচ্চাদের মানে একটা সিকিউর লাইফ দিতে, একটা সিকিউর একটা ফিউচার দিতে। সো কেন আমি সেখানে করব না। সো সেভাবেই করতেছি আলহামদুলিল্লাহ। সো এতটুকুই আপু। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। আপুর স্পেশাল একটা বেবি আছে, 2টা টিনেজ বেবি আছে, তার মধ্যে একটা ছোট বেবি আছে। আপু কিন্তু এই সব কিছুর মাঝখানেও আপু কিন্তু
চেয়েছে যে 17 বছর কিছু করতে পারে নাই। কিন্তু মনের একটা ক্ষুধা কিন্তু উনার ছিলই। সেটা উনি সম্ভব করেছে এই ডিজিটাল অনলাইন বিজনেসের মাধ্যমে সেটা উনি করতে পেরেছে। তো এটা আসলে আপুকেও বলব যে আমরা স্যালুট দিতে হয় যে এই মারা কোথায় থেকে আজকে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছে, নিজের একটা পরিচয় নতুন করে তৈরি করতে পেরেছে। শুধুমাত্র এই ঘরে বসে কাজ করার সুবাদে অল্প সময় দিয়ে, যেটা আমাদের এখানেই শুধুমাত্র সম্ভব। তো থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। এবার যাচ্ছি ফরিদা আপুর কাছে। ফরিদা আপু, আপনার নাম, পরিচয়, কোথায় থাকেন, কি করেন একটু বলবেন। আর ফারিদা আপু, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কখন আপনি কাজ করা সবচেয়ে আরামদায়ক মনে করেন? বাচ্চা ঘুমালে, সকালে, রাত্রে, কোন সময়টা আপনি কাজ করার জন্য শনাক্ত করেন, বা আপনার নিজস্ব রুটিনটা কি? ফারিদা আপু। ধন্যবাদ রূপসা আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফরিদা ইয়াসমিন খান, ইতালিতে আছি, রোম শহরে অনেক বছর ধরে। আমি দেশে টিচিং প্রফেশনে ছিলাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে। এখানে আসার পরে মূলত ওইভাবে কিছু করা হয় নাই। তো এখন আমি একজন ডিজিটাল বিজনেস ওনার এবং মেন্টর। সরি ফর মাই ভয়েস। যেহেতু আপু আমাদের এই বিজনেসটা টাইম ফ্লেক্সিবিলিটির কারণে অনেকে আমরা সবাই আসি, তাই না? সো আমার আসলে রুটিনটা বলা যায় 24 আওয়ার, আবার না হলে না। যখন বাচ্চা ঘুমায় তখনও বিজনেসটা করি, যখন বাচ্চা স্কুলে যায় আমি তখন করতে পছন্দ করি, আবার যখন দেখা যায় ওর অফ ডে থাকে, সো আমাদের শিডিউল অনুযায়ী আমরা আমাদের বিজনেসটা রান করতে পারি। আমি দেখা যায় যে যখনই আমি সময়টা পাচ্ছি, যেহেতু আমি আমার বিজনেসটা অনেক পছন্দ করি, ওই রকম নির্দিষ্ট শিডিউলে আমি আমার মানে বিজনেসটা আমি রান করি না। আমি যেই টাইমটা সুযোগ পাই, যেই টাইমটাই আমি সময় পাই মোবাইলে দেওয়ার বা ল্যাপটপে দেওয়ার, ওই টাইমটাই দিয়ে আমি করি যখন আমার প্রয়োজনটা হয়। আবার যখন আমি দেখা যায় ফ্রি আছি সেই সময়টাতে ইউজ করি। একদম নির্দিষ্ট টাইম বেস, রুটিন বেস যেরকম জব করতে হয় ওই টাইমের মতো ওইরকম আমি করি না। আমার ওইরকম ফিক্স রুটিনও নাই অ্যাকচুয়ালি। আমি আর অনেকবারই রুটিন বানিয়েছি, বাট এজ এ মম আপনারা জানেন আমরা মাল্টিটাস্কিং পার্সন, তাই না? আমাদের দেখা যায় এই একটা কাজ করছি, কাজ করার সাথে সাথে ওই একই কাজের মধ্যে আমরা আরো 2টা কাজ করতেছি, আরো 3টা কাজ করতেছি। সো যেহেতু মাল্টিটাস্কিং করা হয়, তো আমি দেখা যায় রুটিনটা যেটা ভাবি যে ওইটা কখনোই মেনটেন করা হয় না। তো এনিহাও আমি হচ্ছে নর্মালি যখন বাচ্চার স্কুলটা ওপেন থাকে, ওর স্কুলের টাইমে ওর স্কুলে দেওয়ার পরেই যে সময়টা পুরা দিন থাকে, ওই সময়টাতে আমার বিজনেসের সাথে সাথে আমার সংসারের কাজও করি। আবার দেখা যায় বিকালে যখন আসে, রাতের বেলা স্টাডি শেষ করানোর পরে যখন ওকে আমি ঘুম পাড়াই, ওই সময়টাও আমার কাছে রিল্যাক্সেবল মনে হয় যে ওই সময়টা তো আমি বিজনেসটা রান করি। মর্নিং এ যখন ঘুম থেকে ফজরের টাইম উঠি, তখন যখন বাচ্চা ঘুমায় থাকে, ওই সময়টাতেও অনেক সময় আমি আমার বিজনেসটা রান করি। অ্যাকচুয়ালি বললাম না 24 আওয়ার, কেন বললাম 24 আওয়ার? মাঝে মাঝে দেখা যায় আমার মানে হাজবেন্ড অনেক রাতে কাজ থেকে আসে, প্রায় 2টা 2:30টার সময়। সো ওই সময় আমার ঘুম থেকে উঠতে হয়। সো ওই সময়টাতেও দেখা যায় যদি আমার ঘুম না থাকে, 1-2 ঘন্টা 2 ঘন্টা অলমোস্ট 3 ঘন্টাও অনেক সময় আমি আমার বিজনেসটা রান করি। তো ইটস লাইক আমার আমার ফ্লেক্সিবল আওয়ারে আমি কাজ করি, কোনো নির্দিষ্ট আওয়ারে না। সো বলা যায় যে যেহেতু টাইম ফ্লেক্সিবল আছে আমাদের এখানে এবং প্লেস ফ্লেক্সিবল আছে, দ্যাটস ওয়াই আমাদের ওই রিকোয়ারমেন্টটা নাই যে ওই নির্দিষ্ট আওয়ারটাতে আমাদের কাজ করতে হবে বা ওই নির্দিষ্ট সময়টাতে আমাদের এই কাজটা ফিনিশ না করলে হবে না। যেহেতু নিজের বিজনেস নিজের মতো করে করি, তো আমি আসলে নর্মালি এভাবেই আমার শিডিউল বলতে ওই জিনিসটাই শুধু মানে ইয়ে করে রাখি, একটু নোট করে রাখি, যেমন টুমরো আমার এই জিনিসটা করতে হবে। তো ওইটা যখনই আমি টাইম পাবো ওই সময়টাতে করে ফেলবো, ওই নির্দিষ্ট টাইমটা না করে যখনই আমি সময় পাবো ওই টাইমটাতে আমি টুমরোর কাজটা করে ফেলবো। তো এরকম থাকে, যেমন আজকে আমাদের লাইভ ছিল, তো এটাও আমাদের ওয়ান অফ বিজনেস এর ওয়ার্ক। সো এটা যেহেতু শিডিউল করা আছে যে এই সময়টাতে আমরা লাইভটা করব, সো এই জন্য এই সময়টা আমরা জাস্ট লাইভের জন্য রাখছি। তো সো ওইভাবেই আর কি, নির্দিষ্ট করে এরকম রুটিন করে আসলে ইয়ে করি না, বাট 24 আওয়ারই আমার মানে আমার ইচ্ছা মতো যেই সময়টাতে আমি থাকি সেই সময়টাতেই করি আপু। থ্যাংক ইউ, আমার মনে হয় আমরা যারা আছি সবাই এরকম, মমরা যারা আছি সবাই এরকমই করি, তাই না? বাচ্চার রুটিনের সাথে স্কুলের রুটিনের সাথে, স্কুলের অফ ডে অন ডে এর সাথে আমাদের রুটিনও চেঞ্জ হয় প্রতিনিয়ত। জি জি আপু, অনেক সুন্দর করে বলেছেন। সেটাই, আপু যেহেতু আমাদের ধন্যবাদ। অটোমেশন সিস্টেম আছে, আমাদের
90% কাজই কিন্তু আমাদের অটোমেশন সিস্টেমে করছি, 10% আমরা করছি। এই 10%টাকে আমরা সারাদিনের ভিতরে যেভাবে ম্যানেজমেন্টটা আমরা কিন্তু করে নিতে পারি। তো আপুরও দেখা যাচ্ছে যে যেহেতু আপুর ব্যাকগ্রাউন্ডে আপুরও আমাদের সবার বিজনেসের একটা অটোমেশন সিস্টেম ব্যাকগ্রাউন্ডে আমাদের কাজ করছে, সেজন্য আপুর শিডিউলটা আপু 10 মিনিট 10%টা যেভাবে হোক, যেখান থেকে হোক, সকাল দুপুর বিকাল রাত্রে যখনই আপু পারতেছে করে নিচ্ছে। সেজন্য কিন্তু উনি ওনার সংসার বাচ্চা সবকিছু সামলিয়ে নিজের ঘরে সব কাজ করেও কিন্তু বিজনেসটা রান করতে পারছে এবং একটা ভালো অবস্থানে ডে বাই ডে যাচ্ছে এবং এখান থেকে অনেক কিছু উনি লার্নিং করছে। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। এবার চলে যাচ্ছি একটু সুমাইয়া আপুর কাছে। সুমাইয়া আপু, আপনি আমার অডিয়েন্সের উপর উদ্দেশ্যে আপনার নাম পরিচয়, কোথায় থাকেন, কি করেন একটু ছোট করে বলবেন। আর আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি যে বিজনেসটা করছেন কাজে পরিবারের সাপোর্ট কেমন পেয়েছেন আপনি, বা আপনার বাচ্চারা কি জানে যে আপনি একটা বিজনেস করছেন, ওদের রিয়েকশনটা কেমন? ধন্যবাদ আপু আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের লাইভটা এখন যারা দেখছেন এবং যারা ভবিষ্যতে দেখবেন তাদের সকলকে আমাদের লাইভে আন্তরিক অভিনন্দন। আমি সুমাইয়া আলম, আমি ইতালির রোম শহরে আমার ফ্যামিলির সাথে থাকি দীর্ঘ অনেক বছর যাবত, এবং আমার ফ্যামিলির কারণে মূলত আমার ইতালিতে আসা। বাকি আপুরা যেমন সুন্দর করে বললেন তাদের শিক্ষাগত যোগ্যতা যেটা আছে, বাংলাদেশ থেকে তারা হায়ার এডুকেশন কমপ্লিট করে এখানে এসেছেন। আমার এটা বলার সুযোগ নেই, কারণ আমার অনেক ছোট থাকতে বিয়ে হয়ে গিয়েছে, ইন্টার ফার্স্ট ইয়ারে থাকতে। আমি ইন্টার কমপ্লিট করেছি, অনার্সে পড়া অবস্থায় আমার এখানে চলে আসতে হয়েছে। এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি বলি তো সবাই অনেক এডুকেটেড। আমরা 3 ভাই বোন, সেখানে আব্বু খুলনা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, আমার ভাইটাও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। তো সেখানে আমিও যদি দেশে থাকতাম আমার হয়ে যেত, হায়ার এডুকেশন কমপ্লিট হয়ে যেত। বাট এই যে ফ্যামিলির কারণে আমাদের অনেক কিছু ছাড় দিতে হয়, মেয়েদের অনেক কিছু মেনে নিতে হয়। তো এখানে আমি যেহেতু আমার ফ্যামিলির সব থেকে ছোট ছিলাম, সেখান থেকে হুট করে এখানে আসা। আমি বইও নিয়ে এসেছিলাম ফার্স্ট, যখন সবাই আসে অনেক কিছু নিয়ে আসে, আমি আমার বই প্যাক করে নিয়ে এসেছিলাম অনেক, এবং বইটা ওইভাবেই রয়ে গিয়েছে, ওটা আর আমার কমপ্লিট করা হয়নি। তো তারপর ফ্যামিলি স্টার্ট করা, তারপর বাচ্চা, সবকিছু সামলে আসলে ওইভাবে করে বাহিরে কাজ করাটা সম্ভব হয়নি। তবে আমি যখন ফার্স্ট এখানে এসেছিলাম, আমি যে ধরনের কাজগুলো ভালো পারি, লাইক আপনার ডেকোরেশন বলেন কিংবা হচ্ছে সাজা গোজার দিকটা, এই দিকটা এখানে ইতালিতে এই জিনিসগুলো খুব ডিমান্ডিং। এবং আমার মনে আছে আমি ফার্স্ট যখন এসেছিলাম, আমি একটা বিয়েতে ডেকোরেশন করেছিলাম, এটা ফ্যামিলি মানে খুব ছোটভাবে ফ্যামিলিগতভাবে একটা হয়েছিল, তো সেখানে আমি ডেকোরেশন করেছিলাম। আমার ওইখানেই 2টা অফার এসেছিল কাজের জন্য, তারা মনে করেছিলাম এটা প্রফেশনালি করি, তো একটা বিয়ের জন্য একটা বার্থডের জন্য। তো যখন ফার্স্ট এসেছি এবং কাজের জন্য এরকম অফার আসছে, আমি খুব এক্সাইটেড ছিলাম, হাজবেন্ডকে বলেছিলাম, সে তখন ওই জিনিসটা অ্যালাউ করেনি। আর তারপর যখন সংসারে চলে গিয়েছি তখন আর আসলে কাজের মধ্যেই করা হয়নি। কিন্তু এখন এসে আমার বাচ্চাটা মাশাআল্লাহ, ওর এখন 8 বছর হয়ে গিয়েছে, 8.5 বছর চলছে, ও এখানেই জন্ম, এখানে লেখাপড়া করে। তো এখন যেহেতু স্কুলে গিয়েছে, আমি এখন মোটামুটি একটা ফ্রি টাইম পাই আরো কয়েক বছর আগে থেকে। তো তখন থেকে আসলে স্টার্ট করলাম। এবং আরেকটা জিনিসও ছিল যে আমি বাইরে যে কাজ করব, যে কোনো পরিবেশে আসলে ভেবে করে মানায় নেওয়াটা এখানে সোর্ট অফ নিজেদের জন্য ওইভাবে করে একটা ভালো পরিবেশ পাওয়াটাও এখানে সম্ভব না। যারা ইতালিতে আছেন বা বাহিরে যারাই আছেন, কাজ করতে গেলে আমরা মেয়েদের একটা ভালো পরিবেশের প্রয়োজন হয়। তো কখনো ওরকম পরিবেশটা আমি পাইনি, যার কারণে বাহিরে যে কাজ করার ওই ইচ্ছাটা আর হয়ে ওঠেনি। কিন্তু তারপরেও চেষ্টা করছিলাম নিজের একটা মানে অফলাইনে বিজনেসের জন্য। বাট ওটার জন্য আমি বেশ অবসেসড হয়ে পড়েছিলাম, অনেক বেশি ওইদিকে আমি হয়ে গিয়েছিলাম, ঝুঁকে গিয়েছিলাম কাজ শেখার জন্য। নিজস্ব একটা, যেহেতু আমি গার্মেন্টস সেক্টরে কাজ করতে পছন্দ করি, বা আমার নিজস্ব কোনো একটা ড্রেস ডিজাইন করা বা করার, এবার এটা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে আমার কাজগুলো দেখে। তো এই জন্য আমার এই ব্যাপারেও কাজ করার ইচ্ছা ছিল, নিজস্ব একটা বিজনেস স্টার্ট করার ইচ্ছা ছিল। তো
তো এটা যখন করার জন্য আমি এখানে আমাদের ইতালিতে বিশেষ করে, এবং আমি মনে করি বাইরের সব দেশে এরকমই হবে, যে কোনো কাজ করতে গেলে, বিজনেস করতে গেলে ওটার জন্য কিন্তু আলাদাভাবে লেখাপড়া করতে হয়, ওটার জন্য আপনার সার্টিফিকেট, সরকারি সার্টিফিকেট করতে হয়, অর্জন করতে হয়। তো এগুলো করতে চেয়ে না আমি তখন ফিল করলাম যে আমার অনেকটা টাইম এইখানেই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার বাচ্চাটার সাথে যতটা টাইম দেই ওকে, বা যতটা ওর খেয়াল করি, ও যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছিল, লেখাপড়ার চাপটাও বেড়ে যাচ্ছিল, তো আমি এই জিনিসগুলো মেনটেন করে পেরে উঠছিলাম না। আমি যখন বাইরে যে কাজটা শেখার ট্রাই করছিলাম, তো ওই টাইমেই মূলত হচ্ছে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে আমি কি আসলে বিজনেসটা করতে পারবো না, কি করব তখন। তো তখন হাজবেন্ডই বলল ফার্স্ট যে তুমি মন খারাপ করো না, আমি ইদানিং দেখলাম যে অনলাইনে এরকম বিভিন্ন আপুদের অ্যাড আসছে, তুমি এটা একটু দেখতে পারো। তো সেখান থেকে মূলত আমার বিজনেস পার্টনারদের মাধ্যমে তাদের অ্যাড দেখে তাদের নক করা, তাদের সাথে কথা বলা, এবং দেন আমি যখন দেখলাম প্ল্যাটফর্মটা তখন আমার পছন্দ হয়েছে, এবং আমি যখন আমার হাজবেন্ডকে বললাম যে দেখো এখানে সব থেকে বড় যে ব্যাপারটা, আমি বাসা থেকে করতে পারবো এবং এটা হালাল, লিগাল এবং সরকার দ্বারা রেজিস্টার্ড কৃত। তো ও তখন এতটুকুই বলছিল যে তোমার কাছে যদি মনে হয় যে এটা সব ঠিক আছে, প্ল্যাটফর্ম তোমার পছন্দ হচ্ছে, তাহলে তুমি করো, আমি আছি, কোনো প্রবলেম নেই। তো প্রথম দিকে একটু টেনশন হচ্ছিল, কারণ আমি বাচ্চার কারণে অনেকটা টাইম অফলাইনে ছিলাম, আমি অনলাইন এত বেশি অ্যাক্টিভ ছিলাম না। প্লাস হচ্ছে অনলাইনের ব্যাপারটা কিংবা হচ্ছে টুকটাক ফোনে যে বিভিন্ন কাজগুলো আছে এগুলো আমি ওইভাবে করে ছিলাম না, রানিং ছিলাম না এইসব ব্যাপারে। তো এটা নিয়ে একটু টেনশন করছিলাম যে আমি এটা নিয়ে কি করব। তো দেন এখানে আমাদের তো খুব সুন্দর সিস্টেম আছে যে আমরা বিজনেস স্টার্ট করার সাথে সাথে লাইফ টাইমের জন্য মেন্টর পাওয়া যায়। তো যখন দেখলাম যে আমি এখানে জয়েন করার পর আমার মেন্টর থাকবে আমাকে গাইড করার জন্য, তো এটা তো আমার আর কোনোই ছিল না এখানে বিজনেসটা না করার। প্লাস যখন হাজবেন্ডও হ্যাঁ বলে দিয়েছে, তো সেভাবে করে বিজনেস স্টার্ট করা। আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি থেকে আমি যথেষ্ট সাপোর্ট পাই, এবং আমার বাচ্চা, যেহেতু একটাই বাচ্চা আমার, তো সে মাশাআল্লাহ যথেষ্ট বুঝবান সে সবসময় দেখে আমাকে কাজ করতে, সে অনেক খুশি যে হ্যাঁ মা বিজনেস করছে, এবং এখান থেকে মূলত তার এখন একটা ইচ্ছা হয়েছে যে মা আমি বড় হলেও আমি বিজনেস করব, সেও জব করতে চায় না। তো আমার মনে হয় যে এই যে যে আমি বসে না থেকে আমার কাজটাকে, আমার টাইমটাকে আমি সুন্দরভাবে কাজে লাগাচ্ছি, বা আমি একটা কাজের মধ্যে আছি, আমার বাচ্চাটা এটা দেখে বড় হচ্ছে, তো আমার মনে হয় ও খুব সুন্দর একটা মেন্টালিটি নিয়ে ভবিষ্যতে মানে বড় হতে পারবে। এই তো আপু, ধন্যবাদ। আপু আপনি সম্ভবত মিউট, আপনার কথা শোনা যাচ্ছে না। সরি, আমি খেয়াল করিনি। তো আপনার কথাগুলো শুনে খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, খুব ভালো লাগছিল। আসলে প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু, আমি বলবো গুণ, মানে এক্সট্রা অর্ডিনারি সবারই আছে আমাদের মধ্যে, কিন্তু হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় আমরা এগুলো নিজেদের এই ক্রিয়েটিভিটি গুলোকে ফুটিয়ে তুলতে আমাদের কিন্তু সমস্যা হয়ে যায়। এই যে আপু এখানে বলবো যে যারা অর্ধেক মানে পড়াশোনা শেষ না করুক বা পড়াশোনা করে আসুক, সবারই কোনো কিছু করার ক্ষুধাটা কিন্তু সবারই থাকে, এবং আপুরও ছিল। সেজন্য আপু কিন্তু যখনই চাচ্ছিল যে কিছু করার জন্য যেভাবে হোক সামহাও ওনার সামনে কিন্তু একটা এসেছে। তো এটা হচ্ছে আপু মন থেকে যখন কোনো কিছু চায় যেভাবে হোক, আমার মনে হয় যে আল্লাহ তখন তাকে ওই পথটাই সামনে এনে দেয় করার জন্য। এটা আমি আমারটা থেকেও বুঝলাম যে আমিও যখন চাচ্ছিলাম যে কিছু একটা ইনকাম জেনারেট করার জন্য, কিভাবে যে আমার সামনে এই জিনিসটা আসলো আমি নিজে এখন মাঝে মাঝে চিন্তা করি। তো আলহামদুলিল্লাহ সেটাই আপু, আপনি এই যে বাচ্চা দেখাশোনার পাশাপাশি এখন পাচ্ছেন যে করার জন্য একটা জিনিস, বা আমাদের এই বিজনেসে কিন্তু শুধু যে আমরা লাইভ করছি বা অনেক অনেক ক্রিয়েটিভিটির অনেক কিছুই কিন্তু আমাদের যে পেজ আছে, আমাদের প্রোফাইল আছে, আমরা দিতে পারছি। এটাও কিন্তু আমি বলবো যে আমাদের একটা নিজে যে আমি কিছু পারি, করতে পারি, এই জিনিসটা কিন্তু আমি একটা জায়গায় শো করতে পারছি, একটা জায়গায় আমি তুলে ধরতে পারছি। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। থ্যাংক ইউ আপনাকে। এবার আমি চলে যাচ্ছি ফারহানা আপুর কাছে। আপু আপনার নাম, পরিচয়, কোথায় থাকেন, কি করেন একটু বলবেন। আর আপনার কাছে প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং শুরু করার সময় আপনার সবচেয়ে বড় ভয়টা কি ছিল? পরিবার, স্বামী সহযোগিতা শুরুতে কেমন ছিল? জি আপু। আপু আপনি একটু মিউট আনমিউট করেন আপু।
থ্যাংক ইউ রূপসা আপু আমাকে লাইভে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, যারা আজ আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন এবং যারা পরে এটি দেখবেন। আমি একটু ছোট্ট করে আমার পরিচয় দিই। আমি ফারহানা শারমিন লিজা। দীর্ঘ অনেক বছর যাবৎ অস্ট্রিয়ার ভিয়েনা শহরে আমার হাজবেন্ডের সাথে আছি। বাংলাদেশে আমি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় ইংলিশে অনার্স করা অবস্থায় আসলে আমার বিয়ে হয়ে যায়। কিছুটা সুমায়া আপুর মতোই আমি অনার্স কমপ্লিট করে আসতে পারিনি। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম। তো তারপরে অস্ট্রিয়া আসার পরে আমি সাথে সাথেই আসলে এখানে ইউরোপে যারা আছি আমরা সবাই মেবি সেম সিচুয়েশন, যে কান্ট্রিতে আপনি যাবেন অবশ্যই সেই দেশের ভাষাটা আপনার জানা খুবই জরুরি এবং সেই ভাষার সার্টিফিকেটটা থাকা খুবই জরুরি। তো সেই ক্ষেত্রে আমি আসার পরে আমি ভাষার উপরে পড়াশোনা করি। B1 লেভেল পর্যন্ত করার পরে আমি একটি ফুল টাইম জব করি একটি এয়ারলাইন্স ক্যাটারিং কোম্পানিতে। খুবই ভালো একটি জব ছিল আমার, যেখানে আমার কাজ ছিল খাবারের কোয়ালিটি চেক করা, খাবারটাকে ডেকোরেটিং করা। যেগুলো মিডল ইস্ট যে এয়ারলাইন্স গুলো, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারওয়েজ, এইগুলোর যে ফার্স্ট ক্লাস এবং বিজনেস ক্লাসের যে খাবার সার্ভ করা হয়, তো আমার এই কোম্পানিতে খাবারগুলো তৈরি করা হয়। তো আমার ডিপার্টমেন্টে সব হালাল খাবারের কাজ হতো। তো এত ভালো কাজ থাকার পরেও আমি কিন্তু স্যাটিসফাইড ছিলাম না, কারণ আমার কাজটা ছিল সকাল 6টা থেকে। সে কারণে আমার ভোর 4:30টায় ঘুম থেকে উঠতে হতো। তো 6টা থেকে 4টা পর্যন্ত 10 ঘন্টা এভরিডে, ডেইলি 5 দিন। তারপর আমার হাজবেন্ডের কাজ ছিল বিকেলে, সে আসতো রাতে। তো দেখা যায় যে আমার আর আমার হাজবেন্ডের মধ্যে কিন্তু টাইম মেনটেনটা হয় না। আমরা কেউ কাউকে মানে ওইভাবে টাইম দিতে পারছিলাম না। বাংলাদেশে আমার ফ্যামিলিকে আমি টাইম দিতে পারছিলাম না। ফোনে ছুটির দিন ছাড়া কথা বলা যেত না। সবকিছু মিলিয়ে এতটা স্ট্রেস ফিল হতো। আর তাছাড়া আমার অনেক আগে থেকে একটা ইচ্ছা ছিল যে আমি আমার নিজের নামের একটা কিছু করার, যে আমার নাম ফারহানা একটা ব্র্যান্ড হবে। তো ওই থেকে আমি শুধু খুঁজতাম যে কি করলে আসলে ওই আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। তো এখানে আমি অনেক চেষ্টা করেছি, অনলাইনেও বুটিকের একটি বিজনেস করার চেষ্টা করেছিলাম, সেটা আনফরচুনেটলি সাকসেসফুল হয়নি। তো তারপরে আমি ভাবতাম যে পাশাপাশি আমার একটা হোমমেড বিজনেস আছে। আমি কুকিং করতে অনেক পছন্দ করি, প্লাস বেকিং করতে পছন্দ করি। আমার বেকিং করা কেক আসলে আলহামদুলিল্লাহ এখানে সবাই পছন্দ করে ভিয়েনায়, যারাই আমার কাছ থেকে অর্ডার করে থাকেন। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করতাম যে এখানে আমি যেহেতু ক্যাটারিং লাইনে আমি জব করেছি, আমার অভিজ্ঞতা আছে এবং আমার একটা ছোটখাটো হোমমেড বিজনেস আছে। তো আমি চেয়েছিলাম যে কোনো রেস্টুরেন্ট অথবা কোনো ক্যাটারিং একটি কোম্পানি দেওয়ার জন্য। তো পরে আবার ভাবলাম যে আসলে আমি তো হালাল ভাবে একটা ইনকাম করতে চাচ্ছি, যে এখানে ভিয়েনাতে বিশেষ করে যে কোনো একটা রেস্টুরেন্ট দিতে গেলে অবশ্যই আপনাকে আপনার রেস্টুরেন্টে অ্যালকোহল প্রোডাক্ট থাকতে হয়। তো আমি চাচ্ছি না যে আমার কোনো বিজনেসে কোনো ধরনের হারাম কিছু থাকুক। তো সেই থেকে আমি চিন্তা করছিলাম যে এমন একটা কিছু আমার কাছে আসুক, অপরচুনিটি আসুক, যেটার মাধ্যমে আমি হালাল ভাবে ইনকাম করতে পারবো আর স্ট্রেস ফ্রি ভাবে। আমার নিজের স্বাধীনতা থাকবে সেখানে। কারণ আমি যখন জবে যেতাম প্রতিদিন রাতে আমি কাউন্ট করতাম আমি কয় ঘন্টা আজ রাতে ঘুমাতে পারবো। কারণ আমার কাজ থেকে এসে আমার আবার সাংসারিক কাজকর্ম করতে হতো, পাশাপাশি আমি হোমমেড বিজনেসও করতাম। সব মিলিয়ে এতটা স্ট্রেস থাকতো যে কাউকে এত টাইম দিতে পারছি না। প্রতিদিন একটা টেনশন থাকতো যে আমার সকালে উঠে কাজে যেতে হবে। আর এত ভালো কাজ থাকার পরেও কিন্তু কাজের কোনো গ্যারান্টি নেই যে আমি নেক্সট ডেতে আমার কাজটা আমার থাকবে কিনা। তারপরে এগুলো ভেবে আমি অনেক অনেক আসলে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম যে কি করা যায়। কারণ আমার একটা স্বপ্ন, ওই স্বপ্নটাকে আমাকে কিভাবে পূরণ করতে হবে সেই চিন্তায় আমি আসলে এমন একটা কিছু খুঁজছিলাম। আর হচ্ছে
পাশাপাশি আরেকটা কথা বলি, নাবিলা আপু বলছিলেন যে সরকারি চাকরির ব্যাপারে। তো যেহেতু আমার ফ্যামিলিতে বেশিরভাগ মানুষই সরকারি চাকরিজীবী। আমার বাবা একজন আর্মি পার্সন ছিলেন, আর্মি অফিসার ছিলেন। আমার নানা ছিলেন আর্মি পার্সন, মামা ছিলেন, এবং আমার হাজবেন্ডের বড় ভাইও একজন আর্মি অফিসার ছিলেন। তো সব দিক থেকে আমি যখন মানে বাংলাদেশে যখন ছিলাম, যখন স্কুল লাইফে ছিলাম, তখন থেকেই আমারও একটা ড্রিম ছিল যে আমিও একজন আর্মি অফিসার হব। তো আনফরচুনেটলি হয়নি সেটা। তবে স্কুল কলেজে আমি সবসময় স্কাউটিং এ বা গার্লস গাইড যেগুলোতে অ্যাক্টিভিটি ছিল সবসময় আমি থাকতাম। মানে আমার এগুলো ভালো লাগতো। আমার একটা ড্রিমও ছিল যে আমি একজন আর্মি অফিসার হব। তো বিয়ে হয়ে যাওয়ার পরে আসলে ওই স্বপ্নটা পূরণ হয়নি। তো তারপরে তো অস্ট্রেলিয়ায় তো আসলাম, জবে ঢুকলাম। তো জব আমি ছেড়ে দিয়েছি কিছু কয়েক মাস আগে, যখন আমি বিজনেসটা সম্পর্কে জানতে পারলাম গত বছর। আমি ফোনে দেখলাম, ফেসবুকে আসলাম, বাংলায় লেখা বলতেছে যে ঘরে বসে বা যে কোনো জায়গায় থেকে আপনি বিজনেসটা করতে পারবেন হালাল উপায়ে। আপনার কোনো টাইম মেনটেন করে চলতে হবে না। আর যখন হালাল উপায়ে বলেছে তখনই আসলে মানে ওই হালাল উপায়ে যখন কথাটা বলেছে তখনই আমার মাইন্ডটা সেট হয়ে গেছে যে না, এটা মানে আমাকে জানতে হবে বিজনেসটা কি আর কিভাবে করে ওইগুলো, মানে আমাকে রিসার্চ করতে হবে আসলে কি করা যায় কিনা। তারপরে আমি যখন জবটা ছেড়ে দিয়েছি, জবটা ছেড়ে দেওয়ার আরেকটা রিজন হচ্ছে যে আমি চাচ্ছিলাম যে আমার পড়াশোনাটা কন্টিনিউ করতে এখানে এসে। তো এখানে পড়াশোনা কন্টিনিউ করতে হলে, ইউনিভার্সিটিতে এডমিট হতে হলে আমাকে মিনিমাম C1 লেভেলের ভাষা জানতে হবে, যেহেতু আমার B1 করা। তো আমি কাজ করে হোমমেড বিজনেস সামলিয়ে, সংসার সামলিয়ে আসলে সবকিছু সামলে আমি করতে পারছি না, টাইম মেনটেন করতে পারছি না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি তো অনেক বছর জব করলাম, এবার জবটা আমি ছেড়ে দিয়ে আমি বিজনেস করব, এই অনলাইন বিজনেসটা করব এবং পাশাপাশি আমার পড়াশোনাটা কন্টিনিউ করব। তো ফার্স্টে আমার হাজবেন্ডকে যখন আমি বলি, অনেকের মতোই আমার হাজবেন্ড ফার্স্টে রাজি হয়নি। আমার হাজবেন্ড বলছিল যে তুমি ভালো করে যাচাই করে দেখো, কারণ বর্তমান যুগে অনেক স্ক্যাম চলছে। তো এটাকে আসলে কি অথেন্টিক কিনা সেটা আগে যাচাই করে তারপরে ডিসিশন নেও। তো তখন দেখলাম, আমি সেই জন্য আমি তাড়াহুড়ো করিনি, আমি অনেক মাস এটা রিসার্চ করেছি, অনেক ঘাটাঘাটি করেছি বিজনেসটা সম্পর্কে আসলেই কি অথেন্টিক কিনা। কিন্তু আমার আমার কিন্তু বিশ্বাস ছিল, ফার্স্টে যখন আমি ভিডিওটা দেখেছিলাম প্রথমবার তখনই কিন্তু আমার মনে বিশ্বাস ছিল। কিন্তু আমার হাজবেন্ড যেহেতু ফার্স্টে এতটা গুরুত্ব দেয়নি, সেই কারণে আমি তাকেও দেখাতাম ভিডিওগুলো, আমি তার মেসেঞ্জারে শেয়ার করতাম, হোয়াটসঅ্যাপে ডাউনলোড করে করে তাকে শেয়ার করতাম, যেন সেও দেখে, বিজনেসটা সম্পর্কে জানে। তো আর আমার তো সবসময় আল্লাহর উপর ভরসা ছিল এবং এখনো আছে। আমি এমন কিছু একটা করতে যাচ্ছি যেটা হালাল, লিগ্যাল এবং ট্যাক্সেবল। তো সেখানে কোনো ভয়ের কিছু নেই, আর সেখানে লসের কিছু নেই। তা আল্লাহ অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। তো সেই থেকে আমি সব সময় আমার হাজবেন্ডকে বলতাম যে এরকম একটা সুযোগ হাতছাড়া করা যায় না, একবার ট্রাই করে দেখি। আর মানুষের লাইফে রিস্ক তো আছেই, রিস্ক না নিয়ে কোনো কিছু আসলে করা পসিবল হয় না। তো সেখান থেকে যখন মানে সে দেখলো আস্তে আস্তে, তো সে তখন আমাকে বললো যে ঠিক আছে, এত এত মানুষ করতেছে, অবশ্যই এটা ফেক হবে না, এটা একটা রিয়েল বিজনেস হবে, তো তুমি ঠিক আছে ট্রাই করতে পারো। তো সে আমাকে তখন সাপোর্টটা করলো। আর যখন আমি ফার্স্ট টাইম দেখেছি তখন আমি আমার আম্মুর সাথেও শেয়ার করেছি, যেহেতু আমি আমার আম্মুর একটাই মেয়ে। তো তাছাড়াও আম্মুর সাথে আমার অনেক ফ্রেন্ডলি বন্ডিং। তো সে যে কোনো কিছু হয় আম্মুর সাথে আমি শেয়ার করি, কোনো টেনশনে থাকলেও শেয়ার করি। তো আম্মুকে আমি বলছিলাম এই বিজনেসটা সম্পর্কে যে আমি আসলে করতে ইচ্ছুক। তো মানে ও আসলে রাজি হচ্ছে না, কিন্তু আমার তো ইচ্ছা হচ্ছে এরকম এরকম বিজনেসটা। তো আম্মু মানে মানে শোনার সাথে সাথে বলছে যে তুমি কোনো টেনশন নিও না, দেখবা যে ও রাজি হয়ে যাবে, তুমি আগায় যাও, আমি দোয়া করি যে তুমি সাকসেসফুল হবা। তো এইভাবে যে মানে মোটিভেশন গুলা পাচ্ছিলাম, তারপর আমার হাজবেন্ডও মোটিভেশন করতেছিল আমাকে। আর সবচেয়ে বেশি হচ্ছে যে আমি আমার নিজেকে মোটিভেশন করি অলওয়েজ, একদম ছোটবেলা থেকে, একদম স্কুল লাইফ থেকে, যে পরীক্ষা হচ্ছে বা পরীক্ষার বেশি দিন টাইম নেই বা যে কোনো কাজে আমি আমার নিজেকে মোটিভেশন করি যে ফারহানা তুমি পারবা,
তোমাকে পারতেই হবে। তো এইটা আমার মধ্যে থাকে সব সময়। আর অনেকে এই যে বিজনেসে, আসলে আরেকটা কথা বলি, বিজনেসে ঢুকার পরে মেন্টর হওয়ার পরে যারাই আমাকে নক দেন, কিছু আছে, সবাই না, কিছু আছেন আপুরা, ওনারা অনেক আগ্রহ বিজনেস করতে চায়, কিন্তু কেন যেন ওনার হাজবেন্ডরা ওই সাপোর্টটা দেয় না। তো আমি বলবো, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে আমার হাজবেন্ডও কিন্তু ফার্স্টে রাজি ছিলেন না। তো উনি তো এখন ফুল সাপোর্ট আমাকে দিচ্ছে, আমাকে এভরিডে মোটিভেশন করছে যে হ্যাঁ তুমি পারবে বিজনেসে, তুমি এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। তো তাদেরকে, ওই আপুদেরকেও বলবো যে আপনারা একটা গোল্ডের জুয়েলারি কেনার জন্য কিন্তু ঠিকই ভাইয়াদেরকে অনেক মানে রাজি করান, অনেক যেভাবে হোক রাজি করাতে পারেন, কিন্তু ঠিক সেই রকম যদি আপনি বিজনেসটার জন্য রাজি করান, তাহলে কিন্তু আপনাদের দুইজনেরই প্রফিটটা হচ্ছে, Yes. তাই না আপু? তারপরে এটা ভেবে আর হচ্ছে আমার মেন, এখন আমি অনেক রিল্যাক্স যে আমার চিন্তা করতে হয় না যে আমার সকাল উঠে জবে যেতে হবে, বা আমার বাসায় এসে, জব থেকে বাসায় এসে আমার রান্না করতে হবে। তো আমার যখন ইচ্ছা তখন আমি করতে পারতেছি কাজ, আমি বিজনেসের কাজ যে কোনো জায়গা থেকে করতে পারতেছি, আমার ফ্রেন্ডদের সাথে আমি ঘুরতে পারছি। তো আলহামদুলিল্লাহ যে এই ডিজিটাল বিজনেসের মাধ্যমে যে এত বড় একটা স্বপ্ন আমার পূরণ হয়েছে, ফাইনালি আমি আসলে প্রাউড ফিল করি যে আমি একজন বিজনেস ওনার, এবং হালাল ভাবে মানে ইনকাম করার পথ আমি বের করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলাকে সবসময় কৃতজ্ঞ জানাই। তো এরকম একটা সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। ধন্যবাদ। ধন্যবাদ আপু, অনেক সুন্দর করে আপনি অনেকগুলো কথা বলেছেন, আপনার কথাগুলো শুনছিলাম, অনেকগুলো পয়েন্ট আপনি এখানে নিয়ে এসেছেন। আর সবচেয়ে বড় কথা, আপু কিন্তু একটা চেয়েছিল আপুর ব্র্যান্ড তৈরি করার জন্য, নিজের নামের সঙ্গে নিজের নামটাকে ব্র্যান্ড হিসাবে তৈরি করার জন্য। সেটা কিন্তু সম্ভব আমাদের এখানে, আমাদের এই বিজনেসের মাধ্যমে, যে উনি ওনার এখানে ওনার নামটাকে ওনার ব্র্যান্ড হিসাবে তৈরি করতে পেরেছে। প্লাস আপু যে বলেছে যে আপু নিজেকে নিজে সবসময় মোটিভেট করে, এটা হচ্ছে আপুর সবচেয়ে বড় পজিটিভ একটা মাইন্ডসেট, যে মাইন্ডসেটের কারণে আজকে উনি এই বিজনেসটাতে এসেছে, এখানে আসতে পেরেছে, এবং উনি এই বিজনেসটাতে সাকসেস হতে পারছে। এটা আপুর জন্য বলবো যে ব্লেসিং আল্লাহ নিজের হাতে দিয়েছে, উনি মন থেকে চেয়েছে দেখে উনি এই জায়গাটাতে এসেছে। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। এবার আমি চলে যাচ্ছি সালমা আপুর কাছে। সালমা আপু, আপনার নাম, পরিচয়, কোথায় থাকেন, কি করেন একটু বলবেন আমার অডিয়েন্সের উদ্দেশ্যে। আর সালমা আপুর কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং বিজনেসটা শিখেছেন, আর কোন স্কিলটা আপনার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? সালমা আপু। ধন্যবাদ আপু আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আজকের সন্ধ্যাকে আলোকিত করে দিয়েছে আমাদের পাওয়ারফুল বিজনেস মমেরা। আপনাদের প্রত্যেককে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম সবাইকে। আমি সালমা রহমান। আমি নেদারল্যান্ডসে গত 5 বছর থেকে আমার ফ্যামিলির সাথে বর্তমানে বসবাস করছি, এবং তার পাশাপাশি আমি একজন ডিজিটাল বিজনেস ওনার। আগে যেহেতু বাংলাদেশে থাকা অবস্থায় আমি একটা কর্পোরেট জব করতাম, সাথে বিজনেসও করেছি। তো এখানে আসার পরে যেহেতু বেবি ছোট ছিল, সেই কারণে অনেক কিছুই মানে বাইরে গিয়ে কাজ করাটা পসিবল হয়নি। তো এই জন্য চেয়েছিলাম যে মানে বাংলাদেশে যেহেতু আমি সবসময় কাজের ভিতর ছিলাম, এখানে এসে একেবারেই ঘরে বসা। তো এই জিনিসটা আমার জন্য মানে খুবই একটা মানে একটা দমবন্ধ একটা পরিবেশের মতো অবস্থা সবসময় ফিল করতাম আমি। পেনদায়ক হয়ে গেছে আর কি। আপু, এটা আসলে একটা যারা সবসময় বাইরে কাজ করে তাদের কিন্তু এরকম ভালো লাগবে না ঘরে 24 আওয়ার্স বসে থাকাটা। তো আমি এরকম চাচ্ছিলাম যে ঠিক আছে, বাসায় বসে ফ্যামিলিকে ম্যানেজ করে বাচ্চার সাথে থেকে যদি কিছু একটা করা যায়, এভাবেই মানে আসলে অনলাইনে কিছু খুঁজছিলাম, যে আসলে অনলাইনে দেখি একটু খুঁজি কিছু, যে এরকম কিছু করা যায় কিনা, বাসায় বসে করা যায় কিনা। তো তখন দেখতে দেখতে আমার মেন্টর আপু ফাতেমা আপু, রূপসা আপুর ভিডিওটা আমার চোখে পড়ে। তখন আপুর সাথে আমি যোগাযোগ করে এই বিজনেসটা মানে খুবই র্যান্ডমলি স্টার্ট করার সিদ্ধান্ত নেই।
তা এভাবেই আসলে এই জার্নিটা শুরু করা আমার। আর আমার উদ্দেশ্যে আপুর একটা কোয়েশ্চেন হলো যে ডিজিটাল মার্কেটিংটা কিভাবে শিখেছি। আসলে ডিজিটাল মার্কেটিংটা একটা ঝাপসা একটা ধারণা ছিল যে অনলাইনে করতে হয়, কিভাবে করতে হয়, মানে কিভাবে করতেছে, সার্ভিস বেস অনেকে করছে বা অনেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, এটার মোটামুটি একটা ধারণা ছিল। কিন্তু স্পষ্ট ধারণা তখনই হয়েছে যখন এই বিজনেসটা জয়েন করেছি। বিজনেসটাতে আসার পরেই মানে ডিজিটাল মার্কেটিং আসলে বিষয়টা কি, মানে কিভাবে কাজ করতে হয়, এই জিনিসটা আসলে তখনই স্পষ্ট হয়েছে। আর এখানে আসলে স্কিল বলতে অনেকগুলো বিষয় আছে স্কিলের ভিতর পড়ে। সব থেকে যে গুরুত্বপূর্ণ স্কিলটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে ধৈর্য আর নিয়মিত শিখে যাওয়ার যে অভ্যাসটা সেটা। কারণ ডিজিটাল মার্কেটিং একদিনে কিছুই হয় না, ধীরে ধীরে চেষ্টা করলেই এই জিনিসটা আস্তে আস্তে ফল পাওয়া যায়। তো এর সাথে আরো বলবো যে আমাদের এই বিজনেসে আপনার একটা ট্রেনিং সাইট আছে, যেটা ভিডিও আকারে আপনার সবকিছুই এক্সপ্লেন করা আছে ওখানে, যে কিভাবে কোন কোন প্ল্যাটফর্মে আমরা কিভাবে মার্কেটিংটা করতে পারি। এর পাশাপাশি বলবো যে টাইম ম্যানেজমেন্ট, এর সাথে যে আরো স্কিল যদি বলি আমি, টাইম ম্যানেজমেন্ট, মানে প্রতিদিনের কাজগুলো সঠিকভাবে প্ল্যান করে আমরা কিভাবে করব, এটা আমরা শিখতে পারি। তারপর টিম ওয়ার্ক আছে, টিমের সাথে কিভাবে সমন্বয় করে কাজ করতে পারবো, এটাও আমরা এই আমাদের এই ডিজিটাল বিজনেস থেকে শিখতে পারি। আরেকটা জিনিস হলো কমিউনিকেশন স্কিল, মানে কথা বলাকে আরো মানে পরিষ্কারভাবে কিভাবে আমরা ভদ্রভাবে লিডদের সাথে কথা বলবো, এই স্কিলটাও আমরা এখান থেকে শিখে থাকি আসলে। তারপর প্রবলেম সলভিং, যে আমরা কাজ করতে গেলে অনেক প্রবলেমই তো সম্মুখীন হয়ে থাকি, তো এই প্রবলেমের সলিউশন কিভাবে করা যায়, টিমের সাথে মেন্টরের সাথে কোচের সাথে কথা বলে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারি, এগুলো আসলে আমরা এখান থেকে শিখে থাকি। তারপর অনলাইনে কিভাবে মানে অ্যাক্টিভেট স্কিলটা বাড়ানো যায়, মানে প্রতিনিয়ত কিভাবে আমরা অনলাইনে থাকবো বা কেউ যখন আমাদের এই বিজনেস সম্পর্কে জানতে চায় তখন তাদেরকে কিভাবে আমরা মানে সঠিক নিয়মে সঠিক তথ্যগুলো আমরা দিব, এগুলো কিন্তু আমাদের এখান থেকে এই স্কিলগুলোর মধ্যে পড়ে থাকে। তারপর মোটিভেশন আর লিডারশিপ যদি বলি, মোটিভেশন কিভাবে আমরা মানে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব, পজিটিভ মাইন্ডে থাকতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে শিখে থাকি। আর লিডারশিপ যেটা, মানে নতুন যদি কেউ জয়েন করে আমাদের বিজনেসে, তাদেরকে সম্পূর্ণরূপে গাইডলাইন করা, গাইডলাইন দিয়ে কিভাবে তাদের বিজনেসে ডেভেলপ করবে, কিভাবে সবকিছু শিখবে, এই গাইডলাইনটাও আমরা দিয়ে থাকি কিন্তু। আরেকটা জিনিস বলবো যে কন্টেন্ট আইডিয়া জেনারেট করা, কিভাবে পোস্টগুলো আমরা তৈরি করব, কিভাবে পোস্টগুলো করলে ভালো হবে, হ্যাঁ, এই প্ল্যানগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করা। এছাড়া ক্যাপকাট, ক্যানভা, এগুলো আসলে কিন্তু আগে ইউজ করা আমরা জানতাম না, হয়তো অনেকে জানলেও রেগুলার বেজে তো কেউ ইউজ করতো না। তো এই বিজনেসে আসার পরে এই জিনিসগুলো কিন্তু আমরা রেগুলারলি ইউজ করতেছি। মানে কিভাবে আমরা ক্যানভা ইউজ করব, ক্যাপকাট ইউজ করব, একটা ভিডিও এডিটিং করব, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখতেছি, যে জিনিসগুলো আগে হয়তো জানা হতো কিন্তু রেগুলার ব্যবহার হতো না আমাদের, তাই না? তারপরে ফলো আপ স্ট্র্যাটেজি, যেটা লিডদের কাছে কিভাবে কখন বা কিভাবে ফলো আপ করতে হয়, এই জিনিসগুলো আমাদের শেখানো হয় এখানে। সো স্কিল যদি বলি আমি, তো এখানে অনেকগুলো স্কিলই কাজ করে। বিশেষ করে আমাদের যে ট্রেনিং সাইটটা আছে, সেই ট্রেনিং সাইটটাতে যদি আমরা প্রতিদিনই একটু সময় দিই, হ্যাঁ, তাহলে ওখান থেকে কিন্তু আমাদের যে স্কিলটা ডেভেলপ হয়, আমরা কিন্তু অ্যাজ এ পার্সন হিসাবে অনেক কিছু শিখতে পারতেছি, যেগুলো আমরা এই বিজনেসের বাইরে যদি কেউ শিখতে চায়, এই জিনিসগুলো শেখার জন্য কিন্তু আলাদা আলাদা একটা পেমেন্ট দিয়ে আমাদেরকে শিখতে হতো। কিন্তু যে জিনিসগুলো আমরা এই বিজনেসে এসে কিন্তু এই যে ছোট ছোট কিন্তু অনেক কিছু, যে সিম্পলি একজনের সাথে কিভাবে আমরা কথা বলবো, এটাও কিন্তু আগে আমরা ঠিক মতো জানতাম না।
যে আসলে কোন ওয়েতে কথা বললে সে আমার কথাটা বুঝবে, তাই না? এই জিনিসটাও কিন্তু শেখানো হয়। সো এখানে বলবো যে স্কিল হলো অনেকগুলো বিষয় একত্রিত করে এই স্কিলগুলো তৈরি হয়। সেটা একদিনে পসিবল না, অল্প অল্প করে রেগুলারিটি মেনটেন করলে এই জিনিসগুলো আমরা নিজেদের অ্যাজ এ পার্সন হিসাবে আমরা বদলাতে পারবো। এই তো আপু, এটাই বলার ছিল। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে অনেকগুলো আপনি কথা বলেছেন। তো আপুর সঙ্গে আমি একটু বলতে চাচ্ছিলাম যে এই যে আপু যে বলছিল যে আপু এখানে অনেকগুলো আপু স্কিল এখানে অনেক কিছুতেই ডেভেলপ হয়েছে, আপু যদি এই স্কিলগুলো ডেভেলপ করার জন্য কোনো একটা কোর্স যদি করতো, এক একটা কোর্সের দাম কিন্তু অনেক দাম, মানে অনেক হতো, অনেক পড়ে যেত। হ্যাঁ অনেক পড়ে যেত। কিন্তু দেখেন আপু কিন্তু এখন বাচ্চা সংসার সব দেখাশোনার পাশাপাশি ঘরও সামলাচ্ছে, প্লাস ওনার স্কিল ডেভেলপ হচ্ছে, উনি এখানে বিজনেসটাও করতে পারছে। তো এটা আসলে আমি বলবো যে আপুর জন্য নিজে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, নিজেকে আরো একদম প্রপার গাইড, যেহেতু এখানে মেন্টর কোচ আছে, ট্রেনিং সাইড আছে, এগুলো দেখে সবকিছু নিজেকে উনি নিজে আরো বেশি ডেভেলপ করতে পারছে। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। এবার আমি চলে যাচ্ছি জিনাত আপুর কাছে। জিনাত আপু, আমি তো চিনি আপনাকে, জানি সবকিছু। তারপর আপনি আবার আমাদের যারা অডিয়েন্স আছে এখানে সবার উদ্দেশ্যে আপনার নাম, পরিচয়, কোথায় থাকেন, কি করেন একটু ছোট করে বলবেন। আর জিনাত আপুর কাছে আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম ইনকামের অনুভূতিটা আপনার কেমন ছিল? যেহেতু আপনি আগেও জব করেছেন কিন্তু বাইরে যখন এসেছেন তখন কিন্তু প্রথম আপনার একটা এখানে এই বিজনেসটার মাধ্যমে আপনার ইনকামটা শুরু হয়েছিল। তো ওই ইনকামটা যখন আপনার হয়েছে তখন আপনার নিজের প্রতি নিজের কি আত্মবিশ্বাসটা কিন্তু আরো বেড়ে গেছে কিনা? থ্যাংক ইউ সো মাচ আপু। রূপসা আপুকে অনেক অনেক থ্যাংকস ফার্স্টে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমাদের সুপার মমদেরকে নিয়ে। আর হচ্ছে সবাইকে আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমার পরিচয়টা ছোট করে দিয়ে নিচ্ছি। আমি জিনাত, ইতালির রোম শহরে আছি আমার পরিবারের সাথে। বাংলাদেশে থাকাকালীন আমি বাংলাদেশ আর্মিতে জব করেছি দীর্ঘ 13 বছর। তারপরে আমি ভলান্টারি রিটায়ারমেন্টে আসি। এই রিটায়ারমেন্টে আসার ডিসিশনটা আমি বলবো না যে আমার অনেক দিনের প্ল্যান ছিল। আমার কখনোই প্ল্যান ছিল না যে আমি রিটায়ারমেন্টে আসবো। আমার মানে আমৃত্যু হচ্ছে গিয়ে যদি হতো তাহলে হয়তো আমি জবটা করতাম, বিকজ আমার চাকরিটাকে আমি এত ভালোবাসতাম, ওইভাবেই আমি গিয়েছি। আর জাস্ট হচ্ছে আমার লাইফস্টাইলটাকে পরিবর্তনের জন্য, বা বলা যেতে পারে আল্লাহ তাআলা কিসে খুশি হয় সেইটার একটা ক্ষুদ্র চেষ্টা করার জন্য আমার পক্ষ থেকে যতটুকু করা যায় সেটা, প্লাস হচ্ছে যে আমার পরিবারকে সময় দেয়া। যেহেতু হচ্ছে আমার হাজবেন্ড এখানে ইতালিতে অনেক বছর, প্রায় 20 বছরের বেশি সময় ধরে উনি এখানে আছেন। তো আমি বাংলাদেশে, উনি এখানে, তো এই জায়গাটাকে আসলে আমরা ম্যাচ করতে পারছিলাম না। তো প্রথম দিকে যেটা হয়েছে যে আমরা খুব ভালোই ছিলাম, মানে আমি আমার জব নিয়ে খুব ব্যস্ত, সে তার কাজ নিয়ে বাংলাদেশে যাচ্ছে, আমি এখানে আসতেছি, মানে সময় চলে যাচ্ছিল। কিন্তু যখন বাচ্চা হলো তারপরে যে ফিলিংসটা বাড়লো যে না, বাচ্চার জন্য হলো আমাদেরকে এখন একসাথে থাকা উচিত। প্লাস হচ্ছে যে করোনা একটা বিরাট ধাক্কা দিয়েছে আমাকে। করোনার সময় ইতালির অবস্থা প্রচন্ড, মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে ওর্স্ট সিচুয়েশন ছিল ইতালির। ওই সময়টা আমি খুব বেশি প্যানিকড হয়ে গিয়েছিলাম যে লাইফের অনেকটা সময় এমনিই চলে গেছে, আর কখনো আসলে, সে যেহেতু এখানে আটকা পড়ে গেছে, আমি বাংলাদেশে, তো আর কখনো আসলে আমার সংসার করা হবে কিনা এটা নিয়ে আমি খুবই আমি টেনশনে পড়ে গেলাম, যে আল্লাহর কাছে এত করে চাচ্ছিলাম যে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দাও, আমি একটু সংসার করতে চাই। হ্যাঁ, তো এরকম আসলে এভাবে আমার এই জবটা আসলে কুইট করার সিদ্ধান্ত নেয়া। তো কুইট করে আমি ইতালিতে আসি। বাট এটাও আমার একটা মানে সাডেন আসা, যে আমি একেবারে হুট করে আসছি থাকার জন্য না, চলে আসছি। এখানে আমি যেহেতু প্রায় ঘুরতে আসতাম, তো তখনও আমি আসলে ঘুরতেই এসেছিলাম। তো আসার পরে যেটা হলো যে আমি দেখলাম ইটালি সিচুয়েশন একটু অন্যরকম। সেখানে আমি এখন ভিসা করে টোরে, মানে ফ্যামিলি ভিসা টিসা করে টোরে আসতে গেলে অনেক সময় লাগবে। তো আমি ইমিগ্রেশন থেকে হচ্ছে গিয়ে লিগ্যাল পারমিশন নিয়ে আমি থাকলাম, এখানে থেকে গেলাম। তো থাকার পরে হচ্ছে গিয়ে আমি আসলে টের পেলাম যে আমি যে মানে হুট করে চাকরি ছেড়ে দিলাম, হুট করে এখানে চলে আসলাম, হাজবেন্ডের ঘাড়ের উপরে উঠে গেলাম,
এখন মানে সব দিকে এখন আমি একটু অন্ধকার দেখতেছিলাম। তো কি করব, মানে কি করব বা চাকরি বাকরি নিয়ে মানুষ অনেকের সাথে ডিসকাশন করলাম যে একেবারে তো ঘরে বসে থাকা যাবে না, বিকজ এখানকার অবস্থা ওরকম না যে একজন জব করবে আর সবাই এটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে। তার উপরে আমার যেটা আমি আহ, খুব হয়ে যাচ্ছিলাম, মানে জাস্ট 1-2 মাসেই হচ্ছে কি আমি মানে হাঁপায় যাচ্ছিলাম যে কাজ নাই আমার কোনো, মানে জাস্ট রান্না বান্না আর এছাড়া আর আমার কোনো কাজ নাই। তো এইটাও আমি আমি যদি খুবই একটা অ্যাক্টিভ সার্ভিসে ছিলাম, মানে আমি 24/7 হচ্ছে গিয়ে লাইক ডিউটিতে থাকা লাগতো এরকম আর কি। তো ওইখান থেকে এসে আসলে আমি খুব এখানেও আমি এসে প্যানিক হয়ে গেলাম যে কি করবো, আমি আমি তো এভাবে বসে থাকতে পারবো না, কারণ আমি নিতেই পারছিলাম না যে আমি জাস্ট বসে থাকবো এরকম। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা আর্নিং এর দরকার। তো যাই হোক, বিজনেসে আসার জার্নি তো আমি অনেকবারই বলেছি। আজকে আপু যেটা জিজ্ঞেস করেছে যে আমার প্রথম ইনকামের অনুভূতি, আসলে আমার প্রথম ইনকাম এই বিজনেস থেকে, এটা আমি একটু পরে বলছি, বাট আমার যখন জব থেকে আমার ফার্স্ট ইনকাম হয়, আমার এখনো মনে আছে, আমাদের স্যালারি হচ্ছে ফার্স্ট স্যালারি 3 মাসেতে একসাথে দিয়েছিল। মানে হচ্ছে প্রথম মানে জবে জয়েন করার পরই আসলে স্যালারি দেয়নি, কারণ ওই যে আমাদের বিভিন্ন রকমের কাগজপত্র এগুলো সেগুলো এগুলো হয়ে হয়ে আসতে, তারপরে অ্যাকাউন্ট করা আমার নামে, এগুলো করতে যে মানে এটা নর্মাল নিয়ম যে 3 মাসের পরে স্যালারি দিবে, একসাথে দিবে। তা আমার মনে আছে আমি 3 মাসের স্যালারিটা যখন আমার অ্যাকাউন্টে ঢুকলো, তো আমি ওটার একটা চেক লিখলাম, চেক লিখে আমার আব্বুকে দিলাম যে এটা আমার ফার্স্ট আর্নিং। তো আমার আব্বুর ডায়েরিতে এখনো সেই চেকটা আছে, সে ওই চেকটা কখনো ভাঙে নাই। আব্বু মারা গেছেন, তো সে ওটা কখনো খরচ করে নাই। তা আমি বলছি, তুমি কবে খরচ করবো, এটা তো শেষ একদম। তো এই যে মানে প্রথম ইনকাম, ওইটা আমার একটা অন্য লেভেলের ছিল। আর সেকেন্ড হচ্ছে যে এই ইতালিতে আসার পরে আমি যখন ফার্স্ট আমার বিজনেস থেকে আর্নিং আসলো, এইটাও হচ্ছে গিয়ে আরো বেশি অনুভূতি। কেন যে আমার হচ্ছে আহ, আমি বিজনেসটা শুরু করি আসলে আমার হাজবেন্ডের নামে, যেহেতু আমি ওই যে বললাম যে আমি হঠাৎ করেই চলে আসা, তো আমি এতটাই ডেসপারেট ছিলাম যে আমাকে বিজনেসটা শুরু করতেই হবে। তো যেহেতু আমাদের এটা লিগ্যাল বিজনেস, আমার তখনও আমার ডকুমেন্টস আমার হাতে আসেনি। তো ডকুমেন্ট হাতে না আসলে আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারছি না, ব্যাংক অ্যাকাউন্ট না করতে পারলে আমার নামে বিজনেস করতে পারছি না। তো আমাদের বিজনেসে যেহেতু এটা একটা সুবিধা আছে যে আমরা মানে এখানে স্পাউসদেরকে এক সেম ধরা হয়, স্পাউসরা একসাথে বিজনেসটা করতে পারে, যে কোনো একজনের নামে থাকলে হচ্ছে, দুইজনেরই পুরো সিস্টেমে অ্যাক্সেস থাকে। তো এটা আমার জন্য একটা বড় সুবিধা হয়েছে তখন, যে তো আমার হাজবেন্ডের নামে বিজনেস, যদিও তার ব্যাংক অ্যাকাউন্টে আমার ফার্স্ট ইনকামটা গিয়েছে, বাট স্টিল আমি যে কাজটা তো আমি করেছি, তাই না? কাজটা আমি করেছি, তো আমারই ইনকাম অ্যাকাউন্টে গিয়েছে, সেও খুশি, আমিও খুশি। অদ্ভুত একটা অনুভূতি ছিল। অ্যামাউন্টটা বড় কথা না, বাট ফার্স্ট যেটা, সেটা সবসময় আহ ক্ষুদ্র হলেও সেটা অমূল্য, অসাধারণ। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আহ আপু যেটা বলেছেন যে আমার এই মানে ঘরে বসে আর্নিংটা আমার কিভাবে আমার আত্মবিশ্বাস বাড়াচ্ছে বা কিছু, আসলে আমার কাছে আমি আমার লাইফে যাই করেছি আমি খুব কনফিডেন্সের সাথে করেছি। আমি জানি যে আমি এটা করব এবং এখানে কেউ আহ, কেউ মানে কি, মানে আমি স্যাটিসফাইড থাকবো, আমি আমার স্যাটিসফ্যাকশনটা নিশ্চিত করেছি যে কোনো কাজ করার সময়। দেন আমার মনে হয়েছে যে আমি যেহেতু স্যাটিসফাইড, তার মানে অপর পাশে যে দেখছে বা যারা আমার কাজটা যাচাই করবে বা দেখবে, তারাও স্যাটিসফাইড হবে। তো কনফিডেন্সের জায়গাটা আমার সবসময়ই ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ওরকম শক্তি দিয়েছে, নিজের নিজের উপরে নিজের আত্মবিশ্বাস। তো কনফিডেন্সটা আসলে আমাদের হয় কি যে কনফিডেন্স আর কনফিউশন দুইটা কিন্তু সাংঘর্ষিক, তাই না? তো যদি আপনি কনফিডেন্সের দিকে থাকেন, কনফিডেন্সের পরেই সাকসেস আসে, সাকসেসের আগে মানে সাকসেস আগে কনফিডেন্স পরে তা কিন্তু না। আগে আমাকে কনফিডেন্টলি কাজ করতে হবে, দেন আমার সাকসেসটা আসবে। তো আমার কনফিডেন্সের জায়গায় যদি কনফিউশন চলে আসে, তখন কিন্তু আমার সাকসেসটাও উল্টা হয়ে যাবে, ওখানে আমার সাকসেসের জায়গায় ফেলিওর চলে আসবে। তো আমার কাছে মনে হয় যে আমি যে কাজটা, আমি যে বিজনেসটাকে চুজ করেছি, আমি এটা বলি আমার সেকেন্ড ক্যারিয়ার, যেহেতু আমার ফার্স্ট ক্যারিয়ার ছিল একটা, সো সেকেন্ড ক্যারিয়ার আমি যেটাকে চুজ করি এবং এটা লাইফ টাইমের ক্যারিয়ার। সো আমি খুব ট্রাস্ট নিয়ে
খুবই মানে কনফিডেন্টলি আমি এই বিজনেসটাকে স্টার্ট করি। এবং ওই সময় আমি একদম কি বলে না যে ভাঙাচোরা অবস্থায় ছিলাম অ্যাকচুয়ালি, যখন আমি বিজনেসটা স্টার্ট করি 3 বছর আগে। তো ওই সময় আমি এতটা কনফিডেন্ট ছিলাম যে আমি আশেপাশে কি হচ্ছে মানে হয়তোবা সুনামি হয়ে যাচ্ছে আমার পেছন দিয়ে, এরকম একটা অবস্থা আমি ছিলাম। কিন্তু আমি আমার বিজনেস নিয়ে কনফিডেন্ট ছিলাম যে এই বিজনেসটা আমাকে আমার আগের আমি যেই পজিশনে ছিলাম বা আগে আমার মেরুদণ্ড যতটা সোজা ছিল, শক্ত ছিল, আমি তার চাইতেও ভালো থাকবো এই বিজনেসে। আল্লাহ আমাকে এটা দিয়েছে। তো এই ট্রাস্টটা আমার ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমি লাখ লাখ কোটি কোটি শুকরিয়া করি যে এরকম একটা জায়গাতে আমি আসতে পেরেছি, আল্লাহ আমাকে এনেছে। তো আর মানে আরো যে ভালো লাগার জায়গাটা যেটা মানে আগে আমি যেমন বাইরে থাকতাম, বাইরে যে আমাকে কাজ করতে হতো বা হচ্ছে ফ্যামিলিকে সময় দিতে পারতাম না, সবকিছু মিলে ইভেন আমার মানে আমি বলি আমার সংসার ছিল 3টা। একটা হচ্ছে আমার বাবা মার বাসায় আমার একটা সংসার ছিল, আমার শ্বশুর বাড়িতে একটা সংসার ছিল, আরেকটা হচ্ছে আমার একটা মুভমেন্টে থাকতাম একটা সংসার। তো এইরকম আমি এভাবে থাকতে থাকতে মানে আমি নিজে হাঁপাই গেছিলাম যে লাগেজ বন্দি একটা জীবন। আজকে পোস্টিং হচ্ছে, ওইখানে যে আবার গুছাচ্ছি, কালকে পোস্টিং হচ্ছে আবার গুছাচ্ছি, বাসায় যাচ্ছি, মানে এরকম একটা। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যে আমার একটা ঘর আল্লাহ আমাকে দিছে, এই ঘরে থেকে আমি বিজনেস করতে পারছি, আমি আর্নিং করতে পারছি, আমি আমার লাইফকে চেঞ্জ করতে পেরেছি, আমার হাজবেন্ডকে আমি মানসিকভাবে এবং ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারছি, আমার বাচ্চার শখ আহ্লাদ টুকটাক পূরণ করতে পারছি। সবকিছু মিলে সবকিছু আমি ঘরে বসে করতে পারছি। মানে ঘরে বসে বলতে আমাদের বিজনেসটা তো ফ্রম এনিওয়্যার। তো আমি আজকে বাসায় আছি, কালকে আমি আমি যেমন বাংলাদেশে গিয়েছি, সেখানেও আমি করতে পেরেছি। মানে আমি স্টাক না কোনো একটা জায়গায়। হ্যাঁ, তো এইটা আমাকে আরো বেশি আত্মবিশ্বাস দেয় যে আমি ইভেন হসপিটালে ছিলাম গত বছর একটা সময়, হসপিটালে থেকে আমি আমার বিজনেস কিন্তু রান হয়েছে। মানে এই ব্যাপারটা কিন্তু সবাই বোঝে না। হ্যাঁ, তো আমার কাছে এই বিষয়গুলো খুবই ভালো লাগে। এগুলো আমাকে আরো বেশি কনফিডেন্ট করে যে না, যে কোনো সিচুয়েশন হোক না কেন আমার বিজনেস রান হবে, এটা বন্ধ হবে না। আমি আজকে যদি মানে এমন হয়ে গেল যে আমি অফ আছি টোটালি, আমার মেন্টর কিন্তু বিজনেসটা হ্যান্ডেল করবে, এরকম পজিশন আছে আমাদের। হ্যাঁ, সো কখনোই অফ হওয়ার কোনো ইয়ে নেই। তো এগুলো আমাদেরকে অবশ্যই আরো আরো বেশি কনফিডেন্ট দেয় যে না, আমাদের এমন একটা সাপোর্ট সিস্টেম আছে, যে সাপোর্ট সিস্টেমটা আমাদেরকে কখনো অফ হইতে দিবে না। তো আপু আমার আজকে এতটুকু বলার ছিল। আই হোপ সবার একটু হলেও কাজে লাগবে। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে অনেকগুলো কথা বলেছে। থ্যাংক ইউ সো মাচ। তো আপুর সঙ্গে আমি একটু বলি, আপু দেখেন, আপু কিন্তু আপুর লাইফ স্টাইল চেঞ্জ করতে চেয়েছে। আপু আগে যেহেতু অন্য ব্যাকগ্রাউন্ডে ছিল, সেটা ওপেন ছিল ব্যাকগ্রাউন্ডটা আপুর, কিন্তু আপু চেয়েছে যে আপুকে ওই ব্যাকগ্রাউন্ড থেকে আপু সরিয়ে আনতে। তো ওটার সঙ্গে উনি যখন আল্লাহর জন্য একটা জিনিস ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আল্লাহ ওনার আরেকটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সেটা হচ্ছে এই অনলাইন ডিজিটাল বিজনেসের মাধ্যমে। সেটা উনি চেয়েছে ঘরে বসে বাচ্চাকে দেখাশোনার পাশাপাশি, যেহেতু সংসারটা আগে ওইভাবে করা হয়নি, খুব মনের স্বাদ ছিল সংসার করবে বাচ্চা স্বামীকে নিয়ে। এটা প্রত্যেকটা মেয়েরই একটা চাহিদা থাকে, মন থেকে সবাই চায়। তো উনিও চেয়েছে যে একটা মানে গুছানো সংসার। আল্লাহ এখন সবকিছু ওনার ব্যবস্থা করে দিয়েছে এই বিজনেসের থ্রুতে। থ্যাংক ইউ আপু, আলহামদুলিল্লাহ। এবার আমরা চলে যাচ্ছি জান্নাতুল আপুর কাছে। আপুর কাছে আমরা তো সবাই আমাদের আপুকে চিনি, যেহেতু আমাদের এই গ্রুপের আপু, কোচ, আমাদের অনেকেরই এখানে মেন্টর আপু। আপুর হাত ধরে আমরা অনেকেই এখানে যারা আছি আমরা বিজনেসে এসেছি। তো আপু আমরা তো জানি সবাই, তারপর আপনি একটু অডিয়েন্সের উপর লক্ষ্যে আপনার একটু নাম পরিচয় অবশ্যই বলবেন। আর আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আগামী 1 বছরে আপনি আপনার এই অনলাইন বিজনেসটাকে কোথায় দেখতে চান, আর আপনার অন্য মাদের জন্য আপনি যারা বিজনেসটাতে আসতে চাচ্ছে তাদের জন্য 3টা গুরুত্বপূর্ণ উপদেশ যদি আপনি বলতেন। আপু আপনি তো কোশ্চেন অনেক বিগ করে ফেলছেন, তারপরে মনে থাকলে পরে মনে করাই দিন। তো আচ্ছা, তো থ্যাংক ইউ আপুকে আজকে আমাদের এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করার জন্য। যদি আমি মাঝখানে একটু চলে গেছিলাম, তো আমি দেখছিলাম এখানে আমি অ্যাটেন্ড ছিলাম, দেখছিলাম আপুরা কি করছে, কি কথা বলছে।
সো আমি ছোট করে আমার পরিচয়টাকে দিয়ে নিই। সবার আগে সবাইকে থ্যাংক ইউ আজকে জয়েন করার জন্য। আমাদের এই সুন্দর প্রোগ্রামটা আমরা প্রতি সপ্তাহে প্রোগ্রামটা করছি এবং করার চেষ্টা করছি যাতে আমরা যারা আসলে আমাদের মূল উদ্দেশ্যটা শুধু আমাদের কথা বলা না, আমাদের মতো যারা আসলে এই বিজনেসটা করতে চায় তাদেরকে আমাদের স্টোরিটা জানানো যাতে তারাও আমাদের এই অবস্থানে থেকেও তাদের লাইফটাকে চেঞ্জ করতে পারে। সো আমার পরিচয়টা হচ্ছে আমি জান্নাতুল ফেরদৌস। আমি দীর্ঘ অনেক বছর ধরে ইটালিতে বসবাস করছি, অবশ্যই আমার ফ্যামিলির সাথে। এবং আমি আগে এখানে জব করতাম, তারপর এখন আর তো জব করি না। সো আমি ফুল টাইম এই ডিজিটাল বিজনেসটাই রান করছি। আলহামদুলিল্লাহ এটাও খুবই সাকসেসফুল ভাবে, এটা আল্লাহর অশেষ রহমত আমার জন্য। আর এই তো 3.5 বছর ধরে আমি বিজনেসটা করছি এবং এই যে আমার আপুরা আছেন আমার সাথে। সো এটাই আর কি আমার একটা সাকসেস যে আমি এত মানুষকে চিনতে পারছি, জানতে পারছি, তাদের সাথে কাজ করতে পারছি ওয়ার্ল্ড ওয়াইজ। সো এখানে অনেক দেশের আপুরা আছেন, যেমন বেলজিয়াম থেকে, ইটালি থেকে, আয়ারল্যান্ড থেকে, তারপর অস্ট্রিয়া থেকে, এই যে নেদারল্যান্ড থেকে, মানে এটা আনবিলিভেবল, এবং সুইডেন অলসো। মানে সবাই আমরা আজকে মোটামুটি বেশিরভাগই ভ্যারাইটিস কান্ট্রি। সো এটাই আর কি আমার পরিচয়। আর এখন আমার এটাই ভালো লাগে যে যেহেতু আমি অনেক কিছু আসলে লাইফে ট্রাই করেছি এবং করেছি, অনেক জায়গায় জব করেছি, বাট এই মুহূর্তে আমার কাছে আমার লাইফে সবচেয়ে বেস্ট হচ্ছে এই ডিসিশনটা নেওয়া যে এই বিজনেসে শুরু করা বা এই বিজনেসে আসা। কারণ এই বিজনেস থেকে আমি যা মানে পাচ্ছি বা পেয়েছি, এটা আসলে অন্য কোথাও আমি পাই নাই। অন্য কোনো জবে বলেন বা অন্য কোনো বিজনেসে। আমার ২ টারই মানে আছে, মানে জানি আমি ২ টা বিষয় সম্বন্ধেই, জব এবং বিজনেস। যেহেতু আমার ফ্যামিলি সবই বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে, জব খুবই কম। সবাই কিন্তু বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকেই আসছে, আমার বাবা, চাচা, দাদারা। সো যেহেতু বিজনেস সম্বন্ধে আমার ধারণা সবসময় ছিল, আর সবসময় কিন্তু আমার বিজনেস করারই একটা ইচ্ছা ছিল। যদিও আমি জব করতাম এখানে এসে, তারপরেও ছিল। আর যেহেতু অন্যান্য বিজনেস করতে গেলে একটা হিউজ পরিমাণ ইনভেস্ট লাগে এবং সেখানে অনেক সময় দেওয়া লাগে, সেই তুলনায় আসলে আমাদের এই বিজনেসটা খুবই 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 ফ্লেক্সিবল সব দিক থেকে। তো এটা আমার বেস্ট ডিসিশন যে আমি এই বিজনেসটা শুরু করেছিলাম এবং এখানে আমি আসতে পারছি। তো আপুর কোশ্চেনটা ছিল যে প্রথমত আমি এই বিজনেসটাকে কোথায় দেখতে চাই আগামী 1 বছরে। আসলে এটার যদি অ্যান্সার করতে হয় আপু, তো আসলে ভবিষ্যৎ তো কারোর পক্ষে বলা সম্ভব না। বাট আমাদের এই পেছনে যদি আমরা দেখি, অতীত এবং বর্তমান নিয়ে যদি আমরা ঘাটাঘাটি করি বা রিসার্চ করি, তাহলে বুঝতে পারবো যে আগামী সময়গুলো আসলে কি হবে। তো আমি 1 বছর না, আমি চাই এই বিজনেসটা শত, শত বছর থাক। কারণ আমাদের মতো যারা আমরা লাইফটা চেঞ্জ করতে পারছি, তারা যাতে এরকম করতে পারে। বিশেষ করে আমাদের মতো যারা আপুরা, ভাইয়ারা চাচ্ছে এমন একটা কিছু এত ফ্লেক্সিবল সময় নিয়ে নিজেদের সাকসেস করতে। আসলে যেহেতু দেখেন আমরা কিন্তু এখানে সবাই জানি এবং সবাই জানি যে বাইরে যেয়ে বিদেশে বাইরে একটা জব করা এবং যতই আমরা জব করি না কেন সেই জায়গাটা আমরা পাই না। কারণ আমাদের কিন্তু আসলে চাহিদার আসলে শেষ নাই। আমরা যত ভালো থাকতে পারি ততই আমাদের ভালো লাগবে। সো আমরা যদি এই বিজনেসের মাধ্যমে বা একটু কষ্ট করলেই যদি আমরা একটু সামান্য পরিশ্রমে যদি আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারি, তাহলে কেন করব না? সো আমি চাই যে এই বিজনেসটা আগামী শত, শত বছর ধরে এই জন্যই থাক। যাতে আমার মতো যাতে সবাই লাইফ চেঞ্জ করতে পারে। সো এরকম আর কি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এখানে দেখেন আমাদের বিজনেসের যে এতটাই পটেনশিয়াল, যেহেতু ৫১ বছর ধরে আপুরা আসলে অনেক কথা বলছেন বিজনেস নিয়ে, আমার আসলে বেশি কিছু এগুলো নিয়ে বলার নাই। আর সবাই জানেনও যে আমাদের বিজনেসটা কতদিন ধরে চলছে এবং এটা লিগাল, এটা হালাল, তাই না? এগুলো তো সবাই আসলে জানেন বিষয়গুলো এবং আমাদেরকে দেখছেন। এই যে আজকে ৩.৫ বছর আমি বিজনেসটা করছি, যদিও খুব বেশি সময় না। কারণ আমরা যারা জব করছি, যে এখানে আমি ১০ বছর জব করেও যা করতে পারি নাই, আলহামদুলিল্লাহ ৩.৫ বছর তার সাথে শতগুণ বেশি আমি এখানে করতে পারছি। এবং আমার হাসব্যান্ড উনিও এখানে ২৪ বছর ধরে জব করে আসছেন। বাট এই তো দিন শেষে সবই ছিল 0, হ্যাঁ? হিসাব করলে। সো সেখান থেকে আমরা এই ৩.৫ বছরে, শুধু আমার কথা না, এই যে আমার মতো অনেকেই আছেন এই বিজনেসটা যারা করছেন, শুধু বাঙালি না, অন্যান্য কান্ট্রিরও। সো এটা যে সম্ভব হইছে, এটা আসলে আনবিলিভেবল একটা বিষয়। আমি নিজেও এটা চিন্তা করে কখনোই ঢুকি নাই বিজনেসে। আমার চিন্তা ছিল যে আমি জাস্ট একটা হাত খরচ হলেই হবে আমার। তো সেখান থেকে আল্লাহ তাআলা এত কিছু দিতে পারেন, এটা আসলেই মানে আনবিলিভেবল একটা বিষয়।
তো আলহামদুলিল্লাহ। সো আমি যেহেতু এখানে সাকসেস হতে পেরেছি, যে আমি যদি এখন বসেও থাকি, আমি যদি সেইভাবে সময়টা নাও দিতে পারছি, তাও কিন্তু আমার বিজনেস রানিং চলছে। ঠিক আছে? কারণ আমাদের এই বিজনেসটা সিস্টেমটা হচ্ছে, এই যে আমি কিন্তু এখন কি করি, আমার টিমের পেছনেই সময় দিই বেশিটা। আমি নিজের বিজনেসে কিন্তু খুব একটা কনসেন্ট্রেশন করতে পারছি না। সো তারপরেও কিন্তু আমার ইনকাম অনেক বেশিই হচ্ছে এবং আমার ইনকাম রেগুলার হচ্ছে। অনেকেরই চিন্তা থাকে যে মান্থলি ইনকাম হয় কিনা? অবশ্যই মান্থলি ইনকাম হবে। সো উইথআউট ইনকাম ছাড়া তো আমরা কিভাবে ২ জনই জব ছেড়ে আছি, তাই না? এটাও তো বোঝা যায়। সো এইজন্য যে এই বিজনেসটা যে এতটা পটেনশিয়াল, তো আমি চাই যে এটা আমার মতো যারা আসলে চাচ্ছে এরকম একটা কিছু করছে, তারা আসুক এখানে, বিজনেসটা দেখুক এবং তারা করুক। আর এটাই আমাদের উদ্দেশ্য থাকে এই যে লাইভগুলোর মাধ্যমে। যেহেতু অনেকেই আছেন যে আসলে হচ্ছে আমাদের ওয়েবিনারগুলো ঠিকমতো দেখেন না। আসলে দেখা উচিত। তাহলে অনেক কিছু শেখা যায়। তাহলে দেখা যাচ্ছে আরো ভালো করে বুঝতে পারবে। কারণ একটা জিনিস শুরু করার আগে অবশ্যই সবকিছু ভালো করে জানা বোঝার প্রয়োজন আছে। সো এইজন্য আমরা লাইভগুলা করি। যাতে একজন মানুষ খুব ভালো মতো বুঝতে পারে এবং জেনে বুঝে বিজনেসটা শুরু করতে পারে। সো আমাদের বিজনেসে যেভাবে গতিতে আগাচ্ছে এবং আমাদের যে সাকসেস গুলা আপনারা রিসেন্টলি দেখছেন, এই যে আমাদের বিভিন্ন কনভেনশন হচ্ছে, এটা আগামী ১ বছরে আরো বাড়বে, আরো বাড়ছে। এই বিভিন্ন জায়গায় কনভেনশন গুলো হবে, যে পর্তুগালে, তারপর হচ্ছে আয়ারল্যান্ডে, আরো অন্যান্য কান্ট্রি গুলাতে। সো এই যে আমাদের গ্রোথ, এটা দেখলেও বোঝা যায় যে আসলে বিজনেসটা কত সুন্দরভাবে আগাচ্ছে এবং এখান থেকে কত মানুষ সাকসেস হচ্ছে বিধায় তো এখানে প্রতিনিয়ত এত বিগ অ্যাচিভমেন্ট গুলা বা মাইলস্টোন গুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো আমি চাই যে আমার যদি পার্সোনালি সাকসেস বলেন, অবশ্যই আমাদের একটা টার্গেট আছে যে আমি কোথায় আমার বিজনেসটাকে দেখতে চাই। তো আমার নেক্সট মাইলস্টোন তো অবশ্যই আমি চাই যে আগামী বছরে হোক। সো এরকম সবারই আমাদের একটা টার্গেট থাকে যে আমাদের মাইলস্টোন গুলা, কারণ যত আপনি মাইলস্টোন অর্জন করবেন, সেখানে আপনার অ্যাচিভমেন্ট, আপনার গ্রোথ এবং আপনার ইনকাম সবকিছুই কিন্তু বাড়বে। ঠিক আছে? তো এটাই আরকি আমার জন্য, আমার পার্সোনাল আর অবশ্যই আমি চাই যে আমার মতো আপুরা, ভাইয়ারা বিজনেসে আসুক, দেখুক। কারণ এই যে বিদেশে যে কতটা কষ্ট করে মানুষ, সেটা তো আমরা সবাই জানি। কত পরিশ্রম, কত সময়, এই যে অনেকেই আছে ফ্যামিলি বাংলাদেশে আছে। এখানে ইনকামের জন্য ফ্যামিলিকে নিয়ে আসতে পারছে না। সো অনেক বিষয় আছে যে কষ্ট করছে মানুষ। তো আমার কথা হলো যে একটা জব করছি আমি, তার পাশাপাশি যদি এরকম একটা বিজনেস প্ল্যাটফর্ম পাওয়া যায়, যেটাতে আমরা খুব অল্প পরিশ্রমে ভালো কিছু পেতে পারি। হ্যাঁ? নিজেদের লাইফে মানে ফ্লেক্সিবিলিটি আসবে, অর্থের দিক দিয়ে, সময়ের দিক দিয়ে, সব দিক দিয়ে। তো কেন আমরা করব না? সো এই আমি চাই যে এই নেক্সট ১ বছরে আমরা যেখানে এখন বাঙালি প্রায় ২,০০০ এর কাছাকাছি বাংলাদেশিরা আছি। সো আমি চাই যে নেক্সট বছরে এটা ২,০০০ থেকে ৫,০০০ হয়ে যাক, আরো বাড়ুক এবং আরো মানুষ এখানে আসুক এবং তাদের লাইফটাকে আমাদের মতো চেঞ্জ করুক। এখানে শুধু যে আমরা আমাদের নিজেদের ইনকাম করতে পারছি তা না। এই যে এত সুন্দর একটা বিগ কমিউনিটি পেয়েছি, যেখানে এত মানুষের সম্বন্ধে আমরা জানতে পারছি, তাদের সাথে কাজ করতে পারছি। একটা ফ্যামিলির মতো আমরা হয়ে গেছি। আমরা গেট টুগেদার করছি। এই যে মজা, এই যে আনন্দ, হ্যাঁ? এই যে আমার যেখানে ইচ্ছা আমি যেতে পারছি, যেখানে ইচ্ছা করতে পারছি, যা ইচ্ছা কেনাকাটা করতে পারছি, এটা কিন্তু আগে ছিল না। যখন আমি বিজনেসটাতে ছিলাম না। সো এরকম কিন্তু আসলে সবাই চায় যে লাইফের ফ্লেক্সিবিলিটি, নিজের ইচ্ছা মতো সময় দিয়ে নিজের মতো চলা, ফ্যামিলি, বাচ্চাদেরকে সেই সময়টা দেওয়া, বাচ্চাদের ভবিষ্যৎটা তৈরি করা। তো এই সবকিছু আমাদের এই বিজনেস থেকে সম্ভব। আমি যখন এখন আমার টেনশন নাই আমার বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের পড়াশোনা নিয়ে, যেটা নিয়ে আমি আগে টেনশন করতাম। যে আমার মেয়ে বড় হচ্ছে, ওর ভার্সিটিতে যেতে হবে। ওর একটা মানে ওখানে হিউজ একটা মানে লাগবে প্রতি মাসে, মান্থলি। কিন্তু একজনের সেলারি দিয়ে আসলে খুবই ডিফিকাল্ট একটা ভালো সাবজেক্টে পড়তে গেলে। এই যে আমি এখনই দেখছি যে ও কেবল সুপারিয়রেতে আছে, এখানেই কত খরচ। তো আজকে আমি নিশ্চিন্ত, আমার কোনো টেনশনই নাই। আমি যাচ্ছি, ওর যা লাগছে আমি করতে পারছি। সো বাচ্চারা বড় হচ্ছে তো ওদের একটা চাহিদাও বাড়ে। ওদের এইটা লাগবে, ওটা লাগবে। আজকে ওই যে খেলনা কিনছে, প্রতিনিয়ত কিছু না কিছু কিনতেছে। এটা কিন্তু আমি আগে চাইলে কিন্তু চিন্তা করতে হতো আমাকে। বাট এখন করতে হচ্ছে না। সো এই যে মানে এত মানে ব্লেসিং, আলহামদুলিল্লাহ, সেই বিজনেসের কারণে আমরা পাচ্ছি। তো আমি চাই যে আমার মতো যাতে আরো সবাই এটা পেতে পারে। সো এটাই আমার মানে আরো আগামী ১ বছর টার্গেট আরকি। আর সবাই ভালো থাকুক, এটাই আমি চাই।
আর আরেকটা আপুর কোশ্চেন ছিল যে তিনটা কথা হ্যাঁ বলতে হবে। তিনটা গুরুত্বপূর্ণ উপদেশ দিবেন যারা আমাদের মতো স্টে অ্যাট হোম মম আছে, যারা কিছু করতে চাচ্ছে তাদের জন্য। আপু অ্যাকচুয়ালি অনেক লাইফটা বড় হয়ে যাচ্ছে, তারপর আমি হচ্ছে যে শর্ট করে একটু বলি। আসলে আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি, আমাদের ইচ্ছা শক্তিটা খুব বেশি দরকার। তো আপু ভাইয়া বা আপুদের জন্য যেহেতু আপু বলতে বলছেন, যেহেতু আমরা আজকে স্টে অ্যাট হোম মম নিয়ে কথা বলছি, আপুদের অনেক কমপ্লেন থাকে যে আসলে হাজব্যান্ড টাকা দিচ্ছে না, আমি বিজনেস করতে পারছি না। আসলে ইচ্ছা শক্তিটা হলো বড়। আমাদের এখানে এই টিমে অনেক উদাহরণ আছে যে যাদের হাজব্যান্ডরা আসলে, আপুরা হয়তো বলছেন অনেক কথা যে আসলে বিজনেসে তাদেরকে করতে দিচ্ছিল না, বাট তারা সেইভাবে তারপরেও তারা বিজনেসে করছেন। সো যখন তারা ইনকাম করতেছে এবং যখন দেখছে যে ভালো একটা তারা ইনকাম করতে পারছে, তার ওয়াইফ তাকে সাপোর্ট করছে, তখন কিন্তু তাদের চিন্তা ধারণা চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন উল্টা তারা তাদের ওয়াইফকে সাপোর্ট করছে। তো অ্যাকচুয়ালি আমাদের যদি ইচ্ছা শক্তি নিজের যদি থাকে, আমার মনে হয় না এখানে মানে হাজব্যান্ড কোনো বাধা। ঠিক আছে, নিজের ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই আপনি আগাইতে পারবেন। তো এটা আগে নিজে তৈরি করেন যে আপনি কি চান কিনা এরকম একটা কিছু, আপনি কি নিজে একটা আইডেন্টিটি তৈরি করতে চান কিনা, আপনি কি নিজের একটা মানে বলে কি যে পায়ের নিচের মাটি শক্ত করতে চান কিনা, যে নিজের পায়ে দাঁড়ানো আর কি। তাহলে আপনার জন্য বিজনেসটা আপনাকে দেখতে হবে, আসতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর অবশ্যই শুধু আসলেই হবে না, সেই চেষ্টাটা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। সবকিছুতে আসলে এত ইজি না যে আমি আসলাম আর রাতারাতি অনেক কিছু হয়ে যাবে। আমাদের সেই চেষ্টাটাও থাকতে হবে, ধৈর্য রেখে সিস্টেমটাকে ফলো করে আগাইতে হবে। তাহলে আসলে চেঞ্জ অবশ্যই সম্ভব। কারণ এখানে আমরা এত মানুষ এই যে কাজ করছে, আজকে যদি এটা না থাকতো, যদি আমাদের সেই আশাটা নাই থাকতো, তাহলে কেন আমরা, যেমন আমি যখন ঢুকছিলাম আমি দেখছিলাম যে আমার যত আপুরা আছে তারা কিন্তু আগাচ্ছে, ভালো করছে, মাইলস্টোন অর্জন করছে, ইনকাম করছে। আমারও তখন ভেতর থেকে আসতো যে তারা যেহেতু পাচ্ছে, আমিও ইনশাল্লাহ পারবো। সো আলহামদুলিল্লাহ এখানে আসতে পারছি। তো আমি সেই অ্যাকশন নেওয়ার সাথে সাথে চেষ্টাও করে গেছি, তাই না? এবং অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে, গ্র্যাটিটিউড থাকতে হবে, যে চাইতে হবে আল্লাহর কাছে যদি আপনি নিজের লাইফকে চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আসলে চেঞ্জ সম্ভব। কারণ আল্লাহকে ছাড়া কোনো কিছুই সম্ভব না। সো এটাই আপু বলার ছিল। থ্যাংক আর ইউ অনেক কিছু আপু। থাকে বাট সময় নাই। জি, অনেক আমাদের দেরি লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপু অনেকগুলো কথা বলেছে। আসলে একটা ট্যাক্সেবল বিজনেস, এটা অবশ্যই পটেনশিয়াল না থাকলে এই বিজনেসটা এতদিন থেকে চলতো না। আপু যেটা বলল, একটা 51 বছর শেষ হয়ে এখন 52 বছরে পা রেখেছে আমাদের এই বিজনেসটা। তো এতদিন থেকে একটা জিনিস তখনই চলতে পারে যখন এটার পটেনশিয়াল থাকে। এটা একটা, আমাদের যেহেতু বিজনেসটা আমরা বলি একটা হালাল লিগেল বিজনেস, একটা লিগেল হালাল ওয়েতে আমাদের বিজনেসটা চলছে। আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা যারা বাইরে আছি, আমরা কিন্তু সবাই চাই যে আমাদের হালাল ওয়েতে কিছু করার জন্য, কিন্তু আমাদের এইসব দেশগুলোতে অনেক সময় অনেক কিছু সম্ভব হয় না। শুধু আমাদের এই বিজনেসটাতে আমরা বলছি লিগেল হালাল, এই জন্য বলছি এটা সরকারকে আমরা 100% ট্যাক্স পে করছি, প্লাস আমরা যে ওয়েতে কাজ করছি সেটা সবকিছু হালাল ওয়েতেই হচ্ছে। তো থ্যাংক ইউ আপু। তো আমাদের লাইফটা আর বড় করব না, যারা আমাদের এই লাইফটা দেখবেন, আজকে আপনারা অনেক কিছু, এখানে অনেক ওয়ার্ল্ড ওয়াইড মামরা আছে, এক একজন এক এক দেশ থেকে অনেকগুলো কথা বলেছে, আপনারা শুনেছেন। তো সবার উদ্দেশ্যে সবশেষে আমি একটা কথাই বলবো, নিজের স্বপ্নগুলো পূরণ করুন। আপনি যখন আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন, তখনই আপনি অন্যের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করতে পারবেন, যেটা আমরা করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখবেন, পরবর্তীতে আমাদের এই লাইভে রিপ্লে দেখবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং অনেকে আমাদের সঙ্গে জয়েন হয়েছেন, আমাদের লাইভটা দেখেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।